কামড়াচ্ছে দীর্ঘদিন যাবত, কিছু নুন পড়া জল পড়া এমন টাইপের দিলে হয়, গুরুমুখী বিদ্যায়। তো তাকে নিয়ে গেছে তারাপীঠে, নিয়ে গিয়ে এবার 40,000 টাকা খরচা করে দিয়েছে। কি না কি ধূমাবতী প্রয়োগ না কি আরো কত কিছু আছে, তত সব করে দিয়েছে। যে সেই মেয়েকে ওর বাবা আরো উস্কাচ্ছে যে না তুই দাবি থেকে সরবি না, ওর মায়ের অপারেশনের জন্য যেহেতু 2 লাখ টাকা খরচা করতে পারলো, তোকে কেন দেবেন? মানে মায়ের অপারেশনে 2 লাখ টাকা খরচা করছে, তোকে 1 লাখ টাকা খরচা করে আইফোন কেন দেবেন? তাহলে ভাবো কোথায় বাস করছি, এরকম করছো, মানে অশান্তিটা করছো কেন, কারণটা কি? বলছে না আমার তোমার সঙ্গে থাকতে মোটামুটি ভালো লাগছে না। আর আনোয়ার বলে ছেলেটাকে এই যে হঠাৎ করে ভালো ভালো কিছু দিয়ে মানে খাবার দিচ্ছে, মানে খুব যত্ন যেটাকে নেওয়া সেরকম নিচ্ছে এক কথায়, পাশাপাশি তাকে বলছে না আনোয়ার না থাকলে আমাদের কি হতো, এই হতো সেই হতো, মানে আনোয়ারের প্রতি না এত আকর্ষণ বেরিয়ে যাচ্ছে তার, মানে বোঝাই যাচ্ছে কোথা থেকে কোথায় জল কোথায় গড়া। মোটামুটি বাথরুম থেকে বেরিয়ে মানে সিঁড়ি থেকে কোনো জায়গায় নামছিল, নিচে পড়ে গেছে এবং মাথা ফেটে জাস্ট একটা স্টেজের মধ্যে মারা গেছে, একটা স্টেজের মধ্যে মারা গেছে। যেই কাজটা করেছে সেটা ওই যে করেছে সেটা আমি জানি, ওরাও জানে। সুদর্শনের এই জিনিস সত্যি শয়তানকে বা সত্যি বদমাশকে কিন্তু সংহার করে। সবার উপর ভগবান সত্য, তার উপর কিছু। আবার এই সুদর্শন অস্ত্র দিয়ে কাটানো, যেমন যে সুদর্শন অস্ত্র দিয়ে মানুষের ক্ষয়ক্ষতিও করা যায়, সুদর্শন অস্ত্র দিয়ে মানুষের ভালোও করা যায়। তবে এই সুদর্শন অস্ত্র তার উপরই প্রয়োগ করা যায়, মানে তার উপরই কাজ হবে যে অধার্মিক ব্যক্তি কেউ ঘোরে এবং উপর দিক দিয়ে ঘোরে, মানে উপর সাইড থেকে ঘোরে, ঠিক আছে, মানে হেঁটে ঘোরা নয় কিন্তু, ভেসে বেড়ানো যাকে বলে এক কথা, সেটা ওরকম কিছু হয়। এবার সেটা 2-3 জন আমি যা বুঝি এরকম কিছু ঘোরে, এবং তারা বারংবার আমার দিকে তাকিয়ে শুধু হাসে আর কিছু বলে। গিয়ে যখন আমি তাকে দেখছি, মানে 1-2 সপ্তাহ আগের ফটো দেখলে আর 1-2 সপ্তাহ পর ফটো তুমি চিনতেই পারবে না যে এইটা এই ছেলেটা। মোটামুটি স্বাস্থ্যবান ছেলে, আমার থেকেও রোগা হয়ে গেছে। সর্বপ্রথম একটাই কথা বলবো, ওকে কালা জাদুর যে বিষয়টা আপনি বলছেন, এত ছোট বিষয় আমি বলবো না যে ছোটখাটো কোনো কালা জাদু এরকম কিছু নয়, অনেক বড় লেভেলের কোনো খারাপ কাজ করা হয়েছে, ঠিক আছে। যতদিন করার 1 থেকে 2 দিন মোটামুটি ঠিক থাকে, আর 2 দিন পর আবার যেই কে সেই। তো নমস্কার বন্ধুরা, কেকে পডকাস্ট আবার স্বাগত জানাই। আজকে আমাদের সাথে আছে শ্রীদীপ আমাদেরকে আজকে বলবে যে তন্ত্রের একটা পার্ট, যেই পার্টগুলো আপনারা সচরাচর শুনতে থাকেন, সবসময় শুনতে থাকেন, যেমন ধরুন বশীকরণ, বানমারা, লামাফেরা, গুরুমুখী বিদ্যাটা কেমন হতে পারে। আপনারা ভাবছেন বশীকরণ কি শ্রীদীপ করে? হ্যাঁ করে, স্পেসিফিক কিছু বিষয় থাকে সেখানে করে, এবং কোনো কারণে যদি ধরুন আপনার কোনো আত্মীয় বা আপনার পছন্দের সেই মানুষটার উপর যদি কোনো রকম বশীকরণের ভাব দেখতে পাচ্ছেন, তাহলে কিন্তু শ্রীদীপ কাটিয়ে দেয় ওটা। তো ডাইরেক্ট তার কাছে যাবো, পুরো পডকাস্ট আপনাদের দেখতে হবে, তার সাথে সাথে সাবস্ক্রাইবটাও করে দিতে হবে, কারণ আপনারা করছেন না তাই। যাই হোক, নাম্বারটা তো ব্লিঙ্ক করছে, আপনারা জানেন সারা বিশ্বের বাঙালির কাছে কীভাবে কথা পৌঁছাবেন এবং ভালো তথ্য পৌঁছাবেন কেকে পডকাস্টে এসে। আর যদি চান কোনো রকম প্রমোশনাল কাজ বা কোনো রকম স্পিরিচুয়াল গাইডেন্স চাইছেন, তার জন্য আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন, আর ডাইরেক্ট শ্রীদীপের কাছে। শ্রীদীপ কেমন আছো? ভালো আছি, আপনি কেমন আছেন? এই চলছে ভাই। আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো, বা আমরা আগের পডকাস্ট যেটা করেছিলাম খুবই ভালো হয়েছে, তুমি আশা করি কন্ট্যাক্ট পেয়েছো। হ্যাঁ, তাই জন্য আবারও এসছো আমাদের চ্যানেলে। আর আজকে প্রথমেই তোমার কাছে কি পাবো, আর প্রথমে বলি হ্যাপি নিউ ইয়ার হ্যাপি নিউ আমাদের ইয়ার। কিকি পডকাস্টের তরফ থেকে। একদম। তুমি বছরের প্রথম এলে, আমার তরফ থেকেও দর্শক বন্ধুদের সবাইকে হ্যাপি নিউ ইয়ার। একদম হ্যাঁ, একদম। তো আজকে কি শুনবো তুমি আজকে তোমার? সর্বপ্রথম আমি অশোকনগরের একটা ভাইয়ের ঘটনা নিয়ে মানে আলোচনা করব, যেটা আমি 2023-এর শেষের দিকে 24-এ শুরু এরকম সময় আমি সলভ করেছিলাম, ঠিক আছে। আর এই ঘটনাটা মানে খুব কি বলবো, মানে ভেতর থেকে না পুরোটা না শুনলে কেউ বুঝতেই পারবে না, তার কারণ এতটা গোপনভাবে সেই বিষয়গুলো হয়ে থাকে বা জিনিসটা, যেটা খুব গোপনীয় একটা ব্যাপার এবং খুব কঠিন, এই জিনিস কাটান করাও খুব মুশকিল, ঠিক আছে। তা সবার আগে আমি আমার ঠাকুরকে প্রণাম জানাই, গুরুদেবকে। জয় গুরু, জয় গুরু, জয় মা। ঘটনা হলো 2000, তখন মোটামুটি ওই 23-এর শেষের দিকে যেটা বললাম আমি। সেই সময় আমি জলপাইগুড়ি থেকে ফিরলাম কাজ করে, একটা জলপাইগুড়িতে একটা কাজ ছিল একটা বাস্তুর ব্যাপারে, সেখান থেকে কমপ্লিট করে আমি বাড়ি এসেছি। 2 দিন ভাবলাম রেস্টে থাকবো। তা সেই সময় ভদ্রলোক আমাকে ফোন করলো একটা নাম্বার অচেনা নাম্বার থেকে, যে দাদা এরকম খুব মানে বিপদের জায়গায় দাঁড়িয়ে আছে আমাদের ফ্যামিলি, আমার ভাইকে নিয়ে। তাই ভাবলাম যে কী সমস্যা বা কী ধরনের, কী সমস্যাটা কী এক কথায়।
তো সে বললো যে দাদা আমার এই ভাইয়ের প্রত্যেক দিন মোটামুটি যখনই চান করে ওঠে, মানে সকালবেলা যখনই স্নান টান সেরে ওঠে, সেটা সকাল 10টা থেকে 11টা এরকম টাইম উনি চান মানে সেটা চান করতো। চানটা করে ওঠার পরে ও প্রচণ্ড পরিমাণ মাথা থেকে শুরু করে পা পর্যন্ত অনবরত ব্যথা করতে থাকে, এবং পেটের এই নাভির এই জায়গা থেকে কালো কালো ধোঁয়া মতন বেরোয়। হ্যাঁ, অনেক ডাক্তার দেখিয়েছি, ডাক্তারবাবুরা অনেক কিছু টেস্ট দিয়েছে, অনেক কিছু করিয়েছি, কোনো কিছুতেই কোনো সুরাহা মেলেনি। ডাক্তারবাবু এক কথায় কোনো জানতে পারেনি, মানে রোগটা কি সেটা ধরতে পারেনি। ঠিক আছে, তো আমি ভাবলাম যে দেখুন, সর্বপ্রথম আমার যেরকম কাজের প্রসেস আমাকে গণনা করে দেখতে হবে কী ধরনের সমস্যা থেকে হচ্ছে। এবার এর আগে আমি জিজ্ঞাসা করলাম, এর আগে কোনো তান্ত্রিক মুনিন এরকম কাউকে দেখিয়েছেন কিছু? বললো দাদা 2-3 জনকে দেখিয়েছি মোটামুটি নাম করা, নাম মানে বলছি না, যাই হোক, নাম করা বেশ 2-3 জনকে দেখিয়েছি, অনেক অনেক কিছু বিষয় আমাকে জানিয়েওছে, কাটানো করেছে, বাড়িতে গিয়ে অনেক কাজ করেছে, হোমযজ্ঞ করেছে। না, না, ডিস্টার্ব করতে আসিনি, কিছু কথা বলতেছি। যেটা হচ্ছে যে কেকে পডকাস্টে এসে যদি আপনারা চান কিছু ঘটনা যেটা আমাদের সারা বিশ্বের বাঙালির কাছে কিছু নতুন ইমপ্যাক্ট দিতে পারে, সেই জন্য আসতে পারেন। বা ধরুন কোনো প্রমোশনাল কাজ, সেই জন্য আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন। আপনারা দেখেছেন আমরা কীভাবে কাজ করে থাকি, নাম্বার দিয়ে দিই স্ক্রিনের মধ্যে। এটা কিন্তু একমাত্র কেকে পডকাস্টই প্রথম শুরু করে। লাস্ট হচ্ছে কোনো স্পিরিচুয়াল গাইডেন্স, বুঝতে পারছেন না যে কী করলে বা কার কাছে গেলে ভালো হতে পারে, তার জন্য কেকে পডকাস্ট এবং যে নাম্বারটা অলওয়েজ ব্লিঙ্ক করছে, কল করুন, আমরা আপনাদেরকে হেল্প করে দেবো। থ্যাংক ইউ। ঘটনায় যাওয়া যাক। তা যতদিন করার 1 থেকে 2 দিন মোটামুটি ঠিক থাকে, আর 2 দিন পর আবার যেই কে সেই। হুম, আমি বললাম দেখুন, সর্বপ্রথম আগে ভাইয়ের নামপটা আমাকে পাঠান, তা আর সঙ্গে ওর যেখানে, মানে আপনার যে লোক্যালিটি, যে অ্যাড্রেস, এই জায়গার একটা কিছু আমাকে পাঠান, মানে যেরকম ধরো তোমার পাক সার্কাস, আমার সোনারপুর এরকম কিছু একটা পাঠান, সামথিং। ঠিক আছে, তা বললো ঠিক আছে। আমার হাবড়া অশোকনগর রেখে দিল। তা আমি দেখলাম, দেখে মানে দাদাটাকে পরে ফোন করলাম আধা ঘন্টা পর, যে আপনি তো ফটো এগুলো সব পাঠিয়েছেন, তা ঘটনা হলো গিয়ে যে ওর যে এই সমস্যাগুলো, এটা কতদিন যাবত হচ্ছে? বললো দাদা মোটামুটি ধরে নিন 1 থেকে 1.5 মাসও ভুগছে। একদিন রাত্রিবেলা কোথাও গিয়েছিল, এরকম হয়, ইয়াং ছেলে, পিকনিক করেছে, হালকা ড্রিঙ্কস করে কোথাও থেকে ফিরেছে। তা ফেরার পর থেকে পরের দিন সকালবেলা ওই যে চান করে উঠেছে, ওঠার পর থেকে ওই যে ব্যথা এবং ধোয়া, সেটা টানা প্রত্যেক দিন। এটা 1 ঘন্টা টানা চলে, মানে পেট থেকে নাভি থেকে যে ধোয়া ওঠা, এটা কিন্তু 1 ঘন্টা টানা চলে। আর প্রচণ্ড শরীর থেকে, মানে মাথা থেকে পা তালু পর্যন্ত অসহ্য ব্যথা, কোনোভাবে ঠিক হয় না। আবার 1-1.5 ঘন্টা পর আবার নর্মাল হয়ে যায়। বললাম সর্বপ্রথম একটাই কথা বলবো, ওকে কালা জাদুর যে বিষয়টা আপনি বলছেন, এত ছোট বিষয় আমি বলবো না যে ছোটোখাটো কোনো কালা জাদু, এরকম কিছু নয়। অনেক বড় লেভেলের কোনো খারাপ কাজ করা হয়েছে। ঠিক আছে, এমন বড় লেভেলের খারাপ কাজ করা হয়েছে, 3-4 রকমের শক্তি ওর শরীরে প্রেরণ করা হয়েছে, অপশক্তি, যাতে ওর বিভিন্নভাবে ক্ষয়ক্ষতি হয়। আর এই জিনিসটা করেছে কিন্তু ওর খুব, মানে পরিচিত বন্ধু বান্ধব, আত্মীয় স্বজনদের মধ্যে, আত্মীয় স্বজন নয়, বন্ধু বান্ধব, এরকম সামথিং কেউ। তখন এবার আসল ঘটনা ও দাদা আমাকে বলল, যেটা আমি বলছি, যে ওর একটা প্রেম ছিল। তা প্রেম, মানে প্রেমিকার বাড়ি ওই সাইডে, বনগাঁ সাইডে, অশোকনগর থেকে তো বনগাঁ লাইন, বনগাঁ সাইডে। তা সেই প্রেমিকার আবার, মানে সেই প্রেমিকাকে আবার একটা ছেলে খুব লাইক করতো, পছন্দ করতো, অনেকবার প্রপোজাল দিয়েছে পাড়ায়। তা প্রেমিকারা যেহেতু সম্পর্কে আছে, তারা এও করেনি। এবার আমার ভাইয়ের সঙ্গে যে প্রেম ভালোবাসার সম্পর্ক আছে, সেটা বিয়ের জন্য এগোচ্ছে, আমাদের বাড়ি থেকেও তাদের বাড়ি থেকেও। কাজেই সেই ছেলেটার কোনো ফাংশন সেখানে আসছে না। কিন্তু ছেলেটা মানে নাছোড়বান্দা, ওকে ছাড়া থাকবো না, বিভিন্ন ডিস্টার্ব করছে। আমার ভাই অনেকবার বুঝিয়েওছে, এমনকি মারামারি হতে যায়, সেখানে আমরা থামিয়েছি, অনেক রকম কিছু হয়েছে। হুম, তা হঠাৎ করে কদিন যাবৎ ছেলেটাকে আমরা, মানে ওই পাড়ার মধ্যে কেউ খুঁজে পাওয়া যাচ্ছিল না, যে কোথায় গেছে, কোথায় আছে কি না, মিনিমাম দিন 7। মানে যেই ছেলেটার সঙ্গে মানে ডিস্টার্ব করতো মেয়েটাকে, বোঝা যাচ্ছে তো। হুম, এবার সেই সময় থেকে তাকে 1 সপ্তাহ কোনোভাবে পাওয়া যাচ্ছে না, যে কোথায় আছে, কি আছে। বাড়ির লোকরাও ভাবছে তো কোথাও গেছে। আর ছেলেটা এমনি প্রচন্ড পরিমাণ, আমি যে ফটো দেখেছি তো, মানে এক কথায় যাকে বলবো ছাপড়ি বলে না, ঠিক সেই রকম। চুল ফুল থেকে বিভিন্ন রকম ভাবে, মানে কোনো ভদ্র বাড়ির ছেলে মেয়ে ওর সঙ্গে মিশবেও না, এমন টাইপের নচ্ছার ছেলে। তাও বাবা মাও, মানে যে তোরা 2-3 ভাই, বাবা মা ভাবছে যে গেছে গেছে, যেখানে গেছে ফ্যামিলিটা ভালো আছে 2-4 দিন আমাদের, এরকম একটা ব্যাপার। আর সেটাকে কেউ খুঁজে পাচ্ছিল না। সেটা রং টং কিছু সামথিং কাজবাজ কিছু করতো, মোটামুটি টাকা পয়সা ছিল ভালোই কাছে।
এবার তো সেই রকম এক সপ্তাহ পর খুঁজে পাওয়া যাচ্ছিল না। এক সপ্তাহ পর ও যখন বাড়ি ফেরত আসে, মানে ওর বাড়িতে, তখন সেটা পুরো চুপ। মানে একটা মানুষ যেমন মার্ডার করে আসলে, কোনো ক্রাইম করে আসলে যেমন তার ভেতরে একটা গিল্ট ফিল হয়, সে যেমন চুপচাপ থাকে, কোনো আওয়াজ দেয় না বা সাইলেন্ট মোডে চলে যায়, সাধু সাধু ব্যাপারটা চলে আসে ভেতরে, ঠিক সেরকম একটা যেন হয়ে গেছে। হ্যাঁ, তা কাজেই তার বাবা মা, মানে ছেলেটার বাবা মা, তারাও ভাবছে যে বাবা হট করে এত পরিবর্তন, প্রত্যেকদিন খাওয়া থেকে শুরু করে পান থেকে চুন ঘষলে ঝগড়া করতো সেই মানুষটা হট করে যে চেঞ্জ, চুপচাপ হয়ে যাচ্ছে, যা দিচ্ছি খাচ্ছে, চুপচাপ ঘুমিয়ে পড়ছে, কাউকে কোনো ডিস্টার্ব করা তো দূর, ঘর থেকে বেরোচ্ছে না। ঠিক আছে, তা সেই রকম হয়ে যাওয়ার পর ওর আবার একটা বন্ধু ছিল, মানে ছেলেটার একটা খুব ঘনিষ্ঠ বন্ধু ছিল, যে আবার এই যে ছেলেটা, মানে যার কাজটা আমি করেছি, ঠিক আছে, সেটার সামথিং একটা নাম আমি কিছু বলছি, অরিজিনাল নামটা আমি বলবো না, ঠিক আছে, যেটার নাম রূপক ধরে নাও। রূপককে কোনোভাবে সেই বন্ধুটা আর কি, মানে যে ছেলেটা আর কি বদমাইশিটা করেছে, তার বন্ধুটা আর কি একে চিনতো। তোকে কোনোভাবে ওই পিকনিকে ডেকেছিল, দাদা যা হওয়ার হতো এ হয়ে গেছে, আপনি আসুন, আসো কথাবার্তা বলি আমরা এমনি নর্মাল। তা সেই যে পিকনিক থেকে এলো, তারপর থেকেই ভাইকে এই অবস্থায় আমরা দেখছি। আমি বললাম নিশ্চয়ই এটা খাওয়ার মাধ্যমে করতে পারে, চালানের মাধ্যমে করতে পারে, আমি সিওর হয়ে গেলাম খাইয়েই করেছি। ঠিক আছে, আর এই ধরনের জিনিস দেখো, ওকে বলছি যে এই ধরনের জিনিস কাটান করতে গেলে আমি কিন্তু বাড়িতে গিয়ে কাটান করতে হবে। ঠিক আছে, মানে ওর বাড়িতে গিয়ে অশোকনগর হাবড়া, সেখানে বসে আমাকে কিছু কাজ করতে হবে। বললো ঠিক আছে, আপনি কবে আসবেন বলুন, যত তাড়াতাড়ি পারে আসুন, আজকে পারলে আজকে আসুন। আমি বলি একদিন তো আমার টাইম লাগবে, তা আগামীকালকের সন্ধ্যের দিকে আমি পৌঁছাবো। ঠিক আছে, গাড়ি নিয়ে যাবো সামথিং, কেন জিনিসপত্র যাবে অমুক তমুক, বিভিন্ন রকম জিনিস আছে সামথিং। তা সেখানে গিয়ে যখন আমি তাকে দেখছি, মানে 1-2 সপ্তাহ আগের ফটো দেখলে আর 1-2 সপ্তাহ পর ফটো তুমি চিনতেই পারবে না যে এইটা এই ছেলেটা। মোটামুটি স্বাস্থ্যবান ছেলে, আমার থেকেও রোগা হয়ে গেছে। আমি তো নিজে রোগা মানুষ, আমার চাইতেও রোগা হয়ে গেছে। 1-2 সপ্তাহের ভেতর পিকনিকটা করেছে 2-3, এই 1 মাস 1.5 মাস আগে। এবার সেই কাজটা হতে 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 এই সমস্যাটা হয়েছে। আর 1-2 সপ্তাহ ওই সময় পর থেকে তার ওয়েটটা কম ছিল। 1-2 সপ্তাহের মধ্যে আগে যে ফটো আর 1-2 সপ্তাহ পরে যে ফটো, সেটা পুরো মানে একদম মাইনাস ফিগার থাকে বলে। হ্যাঁ, শুধু হাড় অবশিষ্ট আছে যেন শরীরে, এরকম হয়ে আছে। হুম, আমি সেটাকে দেখলাম, জিজ্ঞাসা করলাম যে ভাই এই যে ব্যাপারগুলো হয়, শুধু কি কি তোমার সমস্যা হয়? বলছে দাদা আমার সমস্যা বলতে এই দাদা তো সব বলেছে, আমার নাভি থেকে এই ধোঁয়াটা বেরোয়, কি জানি কোথা থেকে আসে কিছু জানি না, সারা শরীর ব্যথা করে, এইটাই আমার মেন সমস্যা। আমি বললাম রাত্রিবেলা এমন কোনো কিছু বোঝো যে বাড়ির ঘরে আশেপাশে কেউ কিছু ঘুরে বেড়াচ্ছে, ঘরে মানে তুমি যে বেড তার চারপাশে কেউ ঘুরে বেড়াচ্ছে, ঘোরাটা সার্কেল ওয়াইজ? বলছে হ্যাঁ, সার্কেল ওয়াইজ কেউ ঘোরে, এবং উপর দিক দিয়ে ঘোরে, মানে উপর সাইড থেকে ঘোরে। ঠিক আছে, মানে হেঁটে ঘোরা নয়, কিন্তু ভেসে বেড়ানো যাকে বলে এক কথা, সেটা ওরকম কিছু হয়। এবার সেটা 2-3 জন আমি যা বুঝি এরকম কিছু ঘোরে, এবং তারা বারংবার আমার দিকে তাকিয়ে শুধু হাসে, আর কিছু বলে না। ঠিক আছে, আমি বললাম ভালো করে ভেবে দেখো তো, বোরখা পরা টাইপের? বলছে হ্যাঁ। হুম, আমি বললাম দেখো, এটা এমনই কিছু জিনিস করা হয়েছে, ব্ল্যাক ইলিম বলে এক ধরনের কাজ হয়। সেই ব্ল্যাক ইলিম? ইলিম, এই ব্ল্যাক ইলিমের কিছু প্রয়োগ হয়, কিছু শক্তি থাকে যার নাম আমি বলবো না, সেই ধরনের কিছু শক্তিকে কিন্তু তোমার বিরুদ্ধে করা হয়েছে, যাতে তোমার ক্ষয়ক্ষতি তো মানে হবেই। ইসলামিক তন্ত্র এটা? ইসলামিক বলতে দেখো, ইসলামিকে যদি রুহানি বলা হয় সেটা একটা পার্ট, যেমন অনেকে কোরআন তাবিজ এগুলো দেয়। হ্যাঁ, এবার এটা ব্ল্যাক ইলিমটা একটা ওদের ভাষায় শয়তানিক ক্রিয়াকলাপের মধ্যে পড়ে, কোরআনকে উল্টো এই দিয়ে করে, ওদের ভাষায় এক কথায় কুফরি বলে না, সেই কুফরিরই একটা পার্ট বলতে পারি এটাকে, ব্ল্যাক ইলিম। অনেক সময় থুতু ফুতু দিয়ে এই ধরনের কাজ হয়। হ্যাঁ? হ্যাঁ, থুতু দিয়ে, স্পাম দিয়ে এই ধরনের কাজগুলো করা হয়, কিছু আয়াত টাইপের লেখা হয় এগুলো। এগুলো সব ব্ল্যাক ইলিমের মধ্যে পড়ে। ঠিক আছে, বললাম ঠিক আছে, যত বড় ব্ল্যাক ইলিম হোক, আমাদের কাছে তো বালাজি আছেই, চিন্তা নেই। তা ঠিক আছে, আমি ব্যবস্থা করছি। বললাম দেখো, আমি যা কাজ করি সব তো গুরুমুখী বিদ্যায়, স্বাস্থ্যগত কোনো কিছু সেখানে থাকে না, হোমও হয় না, জ্বালানি টাইপের হয়। ঠিক আছে, সবই তো আগে বলে গেছি। হ্যাঁ, তা আমি বললাম দেখো, আমি কাটান করবো বটে, তোমার সারতে সময় লাগবে কিন্তু 1 থেকে 1.5 মাস, স্বাভাবিক। এতদিন সমস্যা, এত বড় সমস্যা, 1-1.5 মাস লাগবে। এবার 1-1.5 মাস লাগা মানে যে ওই কিছু মানুষের ভাবনা যে আজকের কাজ করলাম কালকের থেকেই যেন সুস্থ হয়ে যায়, এটা কোনোদিনই হয় না, কোনো জায়গাতেই হয় না, কোনো ডাক্তারও পারে না কোনো রোগীকে একদিনে সুস্থ করতে। ওষুধটা তার শরীরে প্রবেশ করবে, তার কাজটা করবে, তবে তো হবে না বিষয়টা। আর সেই রকম বললো 1 মাস কেন, আমি 1.5-2 মাস
ওয়েট করতে পারি দাদা, কিন্তু এই যে ধোঁয়াটা ওঠা এটা যদি বন্ধ হয় কোনোভাবে, কারণ এটা তো দুদিনে বন্ধ হবে কিন্তু পুরোপুরি তুমি সারবে না। তোমার সেই মাথা ধরাটা থাকবে, মাঝে মাঝে গা হাত পা ব্যথা করবে এবং ঘুমের ঘরে যে উল্টোপাল্টা স্বপ্ন দেখা এরকম। হুম। এবার আর একটা ঘটনা, মানে আর একটা বিষয়, সেটা বললে অবাক হয়ে যাবে। যখন থেকে একে কাটান করছি আমি, তখন কিন্তু ওই যে মেয়েটার সঙ্গে প্রেম হয়ে মানে প্রেম করতো, সেই মেয়েটার নাম হচ্ছে বলে ওই রুম্পা কিছু একটা সামথিং, ঠিক আছে, অরিজিনালটা আমি হয়তো বললাম না একটু কারণে, রুম্পা এরকম সামথিং নাম ধরে নিচ্ছি আমরা। সেই মেয়েটার শরীরে প্রচন্ড পরিমাণ তখন থেকে কিন্তু জ্বালা পড়া শুরু হচ্ছে, যখন এর কাটান হচ্ছে তখন ওর জ্বালা পড়া হচ্ছে। হ্যাঁ, বাই ডিস্টেন্সটা খুব বেশি এতে নয়, মানে মেয়েটা এসেছিল ওকে দেখার জন্য, যে আমি তো এসেছি কাজবাজ করতে, মেয়েটাও এসেছিল। বিয়ে ঠিক হয়ে গেছে, আর 2-3 মাস পর বিয়ে, এবার সবই রেজিস্ট্রি হয়তো হয়েই গেছে, রেজিস্ট্রি হয়ে গেছিল, হ্যাঁ। তা মেয়েটা এসেছিল, এসে আমি দেখছি ঘর থেকে হঠাৎ করে বেরিয়ে এসে আমি চা ফা খাচ্ছিল কিছু সামথিং, বলছে আমি আর খেতে পারবো, আমার সারা শরীর জ্বালা পোড়া করছে, আমি থাকতে পারছি না। মেয়েটা কিন্তু ভালো সুস্থ, কিচ্ছু হয়নি তার। আমি যখন কারণ করছি তখন তার হচ্ছে, মানে ছেলেটাই কারণ করছি, মেয়েটার হচ্ছে সমস্যা। তখন আমি শিওর হয়ে গেলাম যে ওই যে ছেলে, ওই ছেলেই এই কাজটা করিয়েছে, আর যাকে দিয়ে করিয়েছে সে খুব ভালো কুফরির কাজ করে, ঠিক আছে। এই ধরনের এই ব্ল্যাক ফিল্ম টাইপের এই ধরনের কাজগুলো খুব, মানে তার হাতে খুব ভালো হয়তো চলে, ঠিক আছে। ব্ল্যাক ফিল্ম সম্বন্ধে আমি আর একটা কথা বলবো, বা শয়তানি কিছু মানে ইসলামিক যে ব্ল্যাক ফিল্মের কিছু পার্ট আমি বলবো, সেই বিষয়গুলো মানে অনেকে চমকে যাবে, অবিশ্বাস্য ব্যাপার, এইরকমও কিছু হয়, হ্যাঁ হয়, আমি আমার একজন গুরুদেবের মুখে শুনেছি, ঠিক আছে। যে এই অবস্থা থেকে দাঁড়িয়ে ওকে সুস্থ করার, কাটান করার পাশাপাশি আমি যা কাটান করলাম, কিছু বলতে গেলে সুদর্শন কাটান, 2-3 রকম কাটান করার পর সুদর্শন কাটান বলে এক ধরনের গুরুমুখী বিদ্যায় কাটান হয়। যারা গুরুমুখী বিদ্যায় বা প্রকৃত মায়াঙ্কের কোনো গোপন বিদ্যা জানে তারা এই বিষয়টা জানবে। সুদর্শন কাটান বলে, সুদর্শন চক্রের কাটান বলে এক ধরনের বড় কাটান দেওয়া হয়, ঠিক আছে। ড্র করে তার মধ্যে চক্রের মতন কিছু মন্ত্র উচ্চারণ করে কাটান করা হয়। খুব বেশি হলেও সময় লাগে 15 মিনিট কাটানটা করতে, কিন্তু মহা শক্তিশালী। তার উপরেও কিছু কাটান অবশ্যই আছে, কিন্তু এটা মহা শক্তিশালী একটা কাটান। হুম। আবার এই সুদর্শন অস্ত্র দিয়ে কাটানো, যেমন যে সুদর্শন অস্ত্র দিয়ে মানুষের ক্ষয়ক্ষতিও করা যায়, সুদর্শন অস্ত্র দিয়ে মানুষের ভালোও করা যায়। তবে এই সুদর্শন অস্ত্র তার উপরই প্রয়োগ করা যায়, মানে তার উপরই কাজ হবে যে অধার্মিক ব্যক্তি, ঠিক আছে, ওকে। মানে দেখো ক্ষতি করার জন্য। শ্রীদীপ, এটা এটা আমাকে, আমি যদি ভুল হই তুমি এটা ধরিয়ে দেবে, যেটা নিশ্চয়ই। হচ্ছে যে ধরো কেউ আমার ক্ষতি করতে চাইছে, হুম আমি এই সুদর্শন চক্র বা সুদর্শন বিদ্যাটা আমি কাজে লাগালাম, হুম আমার ভালো হলো, হুম তার তো খারাপ হচ্ছে, হবে, রিটার্ন চলে যাবে জিনিসটা, রিটার্ন যাচ্ছে, রিটার্ন চলে যাবে রিটার্ন যখন যাচ্ছে তাহলে তো এটা তো এটা খারাপ হচ্ছে তার জন্য। তার জন্য, অবশ্যই অবশ্যই। আবার এই খারাপটা শুধুমাত্র যে যে কাজ করেছে তার হবে তাও না, ঠিক আছে, যে কাজটা করেছে সেই তান্ত্রিকেরও হবে, ওকে। অবশ্যই। তো তুমি বলতে চাইছো সুদর্শন বিদ্যাটা ভালো না? অবশ্যই ভালো, মানে মহা শক্তিধর জিনিস, এবং হ্যাঁ। সুদর্শন বিদ্যা বা সুদর্শনের যে প্রয়োগ, হুম। এটা আমি করেছি বলে বলবো না, ঠিক আছে। এই প্রয়োগ একমাত্র সেই ব্যক্তি করতে পারে যে লোকটা প্রচন্ড সাত্ত্বিক ভাবাপন্ন, এবং মানে চোর চিটিংবাজ নেশাখোর জুয়ারি নয়, তার হাতেই সুদর্শনের ওই জিনিসটা যাবে, মানে মন্ত্রটা যাবে। সুদর্শন মন্ত্রটা যদি কেউ শোনানো যায়, তাহলে সে বুঝতে পারবে যে সুদর্শন মন্ত্রটা কি রকম ধরনের, গুরুমুখী বিদ্যা কি ধরনের মন্ত্র। হুম কি মন্ত্রে কিছু জায়গায় আছে, সবটা বলবো না, কিছু জায়গায় আছে শ্রীকৃষ্ণের সুদর্শন চক্র আমায় দিলেন দান, মুখে রঙের ভারবান গাউন টুলি কেটে করি খান খান, এরম টাইপের মন্ত্র। আর পুরোটা বলবো না, হ্যাঁ। মানে ভগবান শ্রীকৃষ্ণের সুদর্শন চক্র আমাকে উনি দিচ্ছেন, এবার সেইটা তখনই ভগবান সাধকের হাতে দেবে যখন সেই সাধকটা নিজে সাত্ত্বিক, নিজে ভালো, ঠিক আছে। নিশ্চয়ই। অবশ্যই। এবার সেই রকম যেমন মহাদেবের ত্রিশূল অস্ত্র বলে এক ধরনের অস্ত্র হয়, যেটা ভার বান এগুলো কাটতে, এবং এগুলো দিয়েও ক্ষতিও করা যায়, ভালোও করা যায় অস্ত্র দিয়ে, অস্ত্র চালান করে খারাপও করা যায় সব রকম অস্ত্র দিয়ে, কিন্তু খারাপটা কখনোই কোনো সাধক ব্যক্তি নিজের স্বার্থ সিদ্ধির জন্য কোনোদিন করবে না, প্রকৃত যারা সাধক। আর এই ধরনের জিনিস এখন পাওয়া তো অতি গোপন, আর চট করে সবার হাতে নেই। এই জিনিসকে সিদ্ধ করতে গেলে বা নিজের শরীরে এনে লোকের কাজ করতে গেলে সেই ব্যক্তি অনেকটা সাত্ত্বিক হতে হয়, তাকে সাধক অবশ্যই হতে হয়। গুরুদেবের আদেশ মানে মানে তার গুরুদেবের কাছে অনুরোধ করে তবে জিনিস পেয়ে তবেই তার শিষ্যকে এই জিনিস প্রদান করে থাকে, তার নিজের আদেশেই এই মন্ত্র কিন্তু শিষ্যের উপর চলে। তাই সুদর্শন যেটা আমি বলছি, যেটা কখনোই খারাপ তো নয়, মহাসাত্ত্বিক, খারাপ শব্দটা উচ্চারণই করা যায় না সুদর্শনের সম্বন্ধে। এটা করলে ওই যে বললাম যে এই কাজটা করেছে ব্ল্যাক কিলিং, সেই লোকটা তো ভালো নয়, না। কাজেই তার সংহার ভগবান করবে।
তা এই সুদর্শন দিয়ে যখন তাকে পাঠানো হচ্ছে, মানে যত খারাপ ছিল, ওই যে বললাম না, মন থেকে কিছু জায়গাটা আমি বলছি, এটা এটুকু বলতে পারবো, শিখিয়েছে সুদর্শন চক্র আমায় দিলেন দান, অমুকের রঙের ভার বান গাউন টুলি কোটে করি খান খান, মানে যা শরীর আছে তার যত রকম ভার বান গাউন টুলি যত কিছু আছে, আরো অনেক কিছু অ্যাড করা যায়, সেগুলো বলবো না, অনেক কিছু আছে, চিয়ান অনেক কিছু আছে, সেগুলোকে যে কাটান করা, মানে সব কিছু কেটে খান খান করছি। তারপর আরো কিছু আছে যে ওস্তাদ, মানে যে এই ধরনের কাজগুলো করেছে বা যেই বদমাশিটা করেছে তার দিকে সেই অস্ত্র যাবে, সেটাকে প্রেরণ করা যায়। এবার যদি সেই সাধক চায় যে সেই অস্ত্রটাকে শুধু মানে রুগীকেই সুস্থ করবো, আবার মানে তারপর আবার করে দেবো, বিলীন করে দেবো, আর কোনো তার অস্তিত্ব রাখবো না, তাহলে সে সেটাও করতে পারে। বাহ। এবার সেটাও করা যায় যে যে বদমাশিটা করেছে তারও ক্ষয়ক্ষতি হোক, এটা যদি চাওয়া যায়। আর আমি এটা করেছিলাম ওখানে। তার কারণ একটা বাচ্চা ছেলে 25, 26, 30 বছর তোমার কাছে, আর একটা ছেলে, যে ছেলেটা কাজটা করেছে সেই ছেলেটারও বয়স বেশি না, সেই ছেলেটার মোহভঙ্গ, মানে কি বলবো, সেই ছেলেটা মোহের বশে পড়ে এই কাজ করতেই পারে, তার বয়স হয়তো 28, 29 বছর সামথিং। আর যার কাজটা হয়েছে সেই ছেলেটা তার থেকে ছোট, মানে যে রুগী যার কথা বলছি আমি, রূপকের কথা, তার বয়স 26 থেকে 27 বছর। আর যে কাজটা করিয়েছে, যে বদমাস ছেলে, তার বয়স 30 বছর। আর যে দামড়া কাজটা করেছে তার বয়স 50 থেকে 60 বছর। তাহলে সে এত বড় একটা আতেল বুড়ো, তার মাথায় এইটুকু খেয়াল চাপলো না যে একটা বাচ্চা ছেলেকে ক্ষতি করে দেবে, কোনো কিছু টাকার লোভে, কোনো কিছুর লোভে। আরে লাগে 10, 20, 30 হাজার টাকার জন্য একটা জীবন চলে যাবে তোমার কিছুর জন্য, তাই কি না? এবার কাজেই তার শাস্তি পাওয়া উচিত, এবং সে শাস্তি পেয়েওছে, আমি জানি। হুম, তারাই বলেছে এই জিনিস যখন কাটানো হয়েছে তার 2 থেকে 4, 5 থেকে 7 দিন, 2 থেকে 3 দিন নয়, 5 থেকে 7 দিন পর বনগাঁ সাইডে একজনের নাম আমি বলবো না এই মুহূর্তে, সবাই চিনতো, উনি এই ধরনের কাজবাজ করতো। হ্যাঁ, সেই হুজুর বা পীর, পীর বলা ভুল, ওই আর কি শয়তানটা এক কথায়, সে মোটামুটি বাথরুম থেকে বেরিয়ে, মানে সিঁড়ি থেকে কোনো জায়গায় নামছিল, নিচে পড়ে গেছে এবং মাথা ফেটে জাস্ট একটা স্টেজের মধ্যে মারা গেছে, একটা স্টেজের মধ্যে মারা গেছে। যেই কাজটা করেছে সেটা ওই যে করেছে সেটা আমি জানি, ওরাও জানে। যে সুদর্শনের এই জিনিস সত্যি শয়তানকে বা সত্যি বদমাশকে কিন্তু সংহার করে। সবার উপর ভগবান সত্য, তার উপর কিছু নয়। ঠিক। হুম। আর তাহলে সে এখন ভালো আছে? এখন অনেক ভালো আছে, তাকে বিয়ে আমি হয়ে কিছু গেছে তো কবজ তাহলে? দিয়েছি। হ্যাঁ, তার 2023-এর 2 মাস বিয়ে ঘটনা, হয়েছে, আজকে 23-এর ঘটনা। 26 চলছে। বিয়ে শাদী হয়ে গেছে, তার স্ত্রী মনে হয় এখন প্রেগনেন্ট, আমার সঙ্গে কথা হয়। বাহ। হুম। আর শ্রীদীপ, আজকে দর্শকরা তো এত সুন্দর একটা সুদর্শন বান বা সুদর্শন কাটান। কাটান যেটা বলছো তুমি, হুম। এটা করতে গিয়ে তুমি খুব খরচা সাপেক্ষ? না, খুব বিশেষ খরচা সাপেক্ষ নয়। আমি যে কোনো কাজ করতে গেলে, দেখুন এই কাজগুলো করতে গেলে তার বাড়িতে গিয়ে করা হয়, এবং এবার যদি রুগী এখানে আসছে কাটান করতে, এবার ব্যাপারটা হচ্ছে গিয়ে কি, যদি এই বিষয়ে বাস্তুর সঙ্গে রিলেটেড হয়ে যায়, সে হয়তো বললো দাদা আমি রুগীকে কোনো রকম টানতে টানতে আপনার বাড়িতে নিয়ে চলে যাবো, এই সে করিয়েও গেল, বাড়িতেও যদি সমস্যা থেকে যায় বাড়িটা তো আর সে তুলে আনতে পারবে না। সেটাই। বাড়িতে গিয়ে কাটান করা সেই কারণে, যাতে বাড়িটা পুরো এই সমস্যা থেকে, মানে জর্জরিত সমস্যা থেকে যেন বেরিয়ে আসে এবং বাড়িটা যেন প্রোটেক্ট থাকে। নিশ্চয়ই। ঠিক আছে? তো এই এবার নিয়ে এটাতে বেশি তুমি খরচা না, সাপেক্ষ না, না না। এবার এটা? যেহেতু ডিসটেন্স, সেই গাড়ি ভাড়াটুকু তো গাড়ি লাগবেই ভাড়াটুকুটা অবশ্যই। ঠিক আছে, হুম। কিন্তু তোমার খুব বাদ বিশেষ বাকিতে সাপেক্ষ অত না, না, খরচা সাপেক্ষ না, হয় না। না, না। খুব বিশেষ খরচা সাপেক্ষ নেওয়া হয় না এই কাজগুলিতে। এবার সমস্যা বুঝে তখন খরচের বিষয়টা আসা যায়। কেন সমস্যা তো অনেক রকম থাকতে পারে না? হুম, না, আমরা যখন অফ দ্য ক্যামেরা কথা বলছিলাম তখন তুমি বলছিলে যে আমার কাজে অত টাকা অত লাগে না, টাকা লাগে না। এবং যখন আমি এখানে ডিসক্লোজ করতে চাই না, লোকেরা দর্শকরা যখন দেখবে তারাই ফোন করে তোমার ফোন কাছে করে জেনে নেবে। নিশ্চয়ই। এবং বাদবাকি যারা নেয় তাদের, যারা করেছেন আমার এখানে বা এতে, সত্যি তুমি খুব কম নাও। তো এটার কারণটা কি, কম নেওয়ার কারণটা কি তোমার? মানে এটাতে এটাই হয় কাজের জন্য, নাকি এটা মানে তুমি বাড়াতে চাও না টাকাটা? দেখো, আমাকে অনেকেও বলে, অনেক নাম বলবো না, অনেক অ্যাস্ট্রোলজাররাও আমাকে ফোন করে বলে, এবং অনেক তান্ত্রিকও বলে, দাদা বা ভাই এত কম কেন নাও? মানে এত কমের কারণটা কি? অনেক স্টুডেন্টও বলে। তার কারণ হলো একটাই, মানুষটা আসে সমস্যা নিয়ে। ঠিক আছে? আমি যে টাকাটা দাবি করব 20, 40, 50, 60, 70, 80, এবার সেই টাকাটা দিতে গেলে তার আরো সমস্যা বাড়বে। আর আমার এত কিছু খরচ হয় না। আমি তো স্বাস্থ্যগত কোনো কিছু করি না। আমি তো গুরুমুখী বিদ্যায় করি। এই সবকিছু দ্রব্য অবশ্যই লাগে, যেমন কবচ বানাতে কিছু অরিজিনাল ওই কেশর এগুলি লাগে। অরিজিনাল কেশর মানে তার দাম আছে। সেই রকম কিছু দ্রব্য লাগে। তবে যারা পুজো পাঠ করে কাজবাজগুলি করে, যেমন হোমযজ্ঞ, তাদের মতন কোনো খরচ আমার লাগে না। কাজেই আমার যদি প্রত্যেক কাজে 3-4 হাজার টাকা সামথিং লাভ থাকে নিজে, তাহলে আমার সংসার চলে যায় আরামসে। হ্যাঁ? ঠিক। ঠাকুর যখন সংসারের দায়িত্ব নিয়েছে, আমি অযথা খাটবো কেন? তাই কাজেই আমি কাউকে কষ্ট দিই না, নিজেও অত খাটি না।
এটা কুড়েমিও বলতে পারে। তো শ্রীদীপ, আমরা তো আগেরটা মনে হয় বান মারা শুনলাম, হুম। তাই তো? বান বলবো না, ঠিক ব্ল্যাকলি বানের মধ্যে পড়ে না, Okay. বানটা একটু অন্যরকম। অন্যরকম, ঠিক আছে। এবার কি শুনতে চলেছি তোমার কাছ থেকে? বশীকরণ বিষয়ে যদি কিছু বলি, হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই দুরকম নিশ্চয়ই দুরকম নিশ্চয়ই। বশীকরণ বিষয়ে আমি আলোচনা করতে এখানে চাইছি। বশীকরণের দর্শকরাও আছে। আচ্ছা আচ্ছা। বশীকরণ ব্যাপারটা হলো, একটা অবৈধ বশীকরণ করেছিল সেটা কাটা, আর একটা বৈধ বশীকরণ করতে হবে কিভাবে সেটা বলবো। না, ঠিক তুমি আছে? বশীকরণ করো? বশীকরণ করি। হ্যাঁ, বৈধ যে কোনো সমস্যা, মানে বৈধ বশীকরণ, যেমন আমি যে বশীকরণগুলো করি একটু বলে দিই। হুম হুম স্বামী স্ত্রী বশীকরণ তো অবশ্যই করি। হুম এবার প্রেমিক প্রেমিকা যদি সম্পর্ক দীর্ঘদিনের হয়ে থাকে, এবার এই ২-৩ মাসে প্রেমের সম্পর্ক বশীকরণ আমি কখনোই করি না। ওগুলো মোহ। এখনকার কিছু ছেলেমেয়েদের কিছু মোহ থাকে ২-৩ মাসে। হ্যাঁ, প্রেম করেছি, আর একটু থাকবে, একটু বশীকরণ করে নিই। পরে সেই ছেলেই হয়তো ফাঁপড়ে পড়ে গেল। সেই মেয়েকে দেখছে খারাপ, অথবা মেয়েটাকে ছেড়ে দিতে চাইছে। হুম হুম। কাজে এগুলো পাপ। আর এই বশীকরণ, উচ্চপদস্থ কর্মচারীকে বশীকরণ করা, হ্যাঁ? তোমার যেমন শ্বশুর-শাশুড়িকে অনেকে অত্যাচার করে, সেই ক্ষেত্রে বশীকরণ। এই ধরনের বশীকরণগুলো আমি করে থাকি। কোনো অবৈধ বশীকরণ করি না। আর অপর মিথ্যে কথা স্ত্রীকে, বললে তো তুমি তোমার বুঝেই যাবে। একদম তুমি তাই। গণনাতে তুমি গণনা বুঝেই করে যাবে। অবশ্যই দেখব। হুম? ঘটনা হচ্ছে গিয়ে, হুম। যে মিথ্যা কথা বলবে, গণনা করে আমি তো দেখব, এবং সে নিজের বিপদ নিজেই বাড়াবে। এই গণনাগুলো যদি একটু এদিক-ওদিক হয়, যে মিথ্যা কথা বলেছে, সে কিন্তু কোথা থেকে বা কোথায় গিয়ে পড়বে সে নিজেও জানে না। এটা পরিষ্কার কথা। হুম? কাজেই মিথ্যা বলার কোনো দরকার নেই। নিজের সমস্যা নিয়ে আসো, সঠিক কথা বলো। সত্যি কথা বলতে অসুবিধা কোথায়? ঠিক ঠিক। আর ঘটনায় আসি। একদম। ঘটনা হলো, এই ঘটনাটা খুব কাছে। এই তোমাদের এখান থেকে কাছে, এই ধাপা বলে না? হ্যাঁ 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 হ্যাঁ, হুম, ঢাপায় কান্দি আবার কাছে। ধাপার এই ব্যাপারটা নিয়ে। ব্যাপারটা হলো গিয়ে, ওনারা হাসব্যান্ড ওয়াইফ, হাসব্যান্ড ইয়ের কাজ করে, কি বলে ওইগুলোকে? আরে ফুল দিয়ে সাজায় না বিয়েবাড়ি গেট ফেট, ইভেন্ট, ইভেন্ট বলে না? হুম, কি বলে ফুলের ওগুলোকে? বিজনেস। এক কথায় ফুলের ডেকোরেশন বলে। ডেকোরেশন, ফুলের এই ডেকোরেশন। সব মানে মন্দির থেকে শুরু করে A to Z, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝতে কাগজের পেরেছি। ফুল ফুল সব নিয়ে হ্যাঁ, সব। বুঝতে পেরেছি। অরিজিনাল তো অনেকে দিতে পারে না। না। কাগজ ফাগজ দিয়ে সব করে। এটা ভালো, বিজনেসটা ভালো। ওনার কাছে অনেক লোক কাজও করে। অন্নপ্রাশন বাড়ি, বিয়ে বাড়ি সবকিছুতে কাজ-বাজ করে। আসাম সাইডে বাড়ি লোকটার, এখানে এসছে কোনো কর্ম, মানে এই বিজনেস সূত্রেই ওখানে কিন্তু এসছে উনি। হুম তা ওর ঘটনাটা হলো গিয়ে এরকম, ওনার স্ত্রীর সঙ্গে ওনার সম্পর্ক খুব ভালো ছিল। হুম প্রেম করে তারা বিয়ে-শাদী করেছে। স্ত্রীর বয়স ২৯ বছর, উনার বয়স ৩৫ বছর, এরকম ডিসট্যান্স, ওই ৫-৬ বছর ডিসট্যান্স গ্যাপ। হ্যাঁ? একটা সন্তানাদি হয়েছে, ওই বাচ্চা মেয়েই হয়েছে। বয়স কত বলতে পারবো না, যাই হোক ছোট। তা উনার কাছে কাজ করতে আসতো মুর্শিদাবাদ থেকে একটা ছেলে। ছেলেটার নাম আমি বলেই দিচ্ছি, আনোয়ার বলে। ঠিক আছে? বোঝাই যাচ্ছে। আনোয়ার বলে একটা ছেলে এখানে কাজ করতে আসতো। তা সেই ছেলেটা এই বউকে মানে বিভিন্ন রকমভাবে, কি বলবো, এ নিজেকে এক্সপোজ করা, ভালো দেখানো, মানে বউটার প্রতি মানে কি বলবো, আকর্ষণ থাকা, একটা আকর্ষণ, খারাপ দিকে আকর্ষণ থাকা। হুম দেখো, আকর্ষণ মানে ভালো কিছু হতে পারে। কেউ কাউকে দিদি ভেবে ভালোবাসতে পারে, কেউ বোন ভেবে ভালোবাসতে পারে। এগুলো তো একটা ভালোবাসার মধ্যেই পড়ে। কিন্তু ছেলেটা এতটাই জানোয়ার, ঠিক আছে? যে তার দিকে একটা মানে দৃষ্টি ছিল ওই মহিলার প্রতি। এবার সেই মহিলা বিষয়টা অতটা খেয়াল করতো না। তো না থাক, ও অনেকেই তো ইয়াং মেয়েদের দিকে অনেক কিছুই করবে। তাতে কি আর আছে? আমি তো আর ঠিক আছি? তো হঠাৎ করে এই লোকটা আমাকে ফোন করে মানে যখন থেকে উনি কাজটা করছি আমি, তখন থেকে জানাচ্ছে যে গত ১-২ সপ্তাহ ধরে আমার স্ত্রীকে আমি দেখছি কোনোভাবেই, মানে আমার সঙ্গে কোনো সম্পর্ক নয়। মানে যত পারছে আমাকে এড়িয়ে যাওয়ার মানে চেষ্টা করছে। প্রয়োজনে উল্টোপাল্টা বলছে। হুম? ঝগড়া অশান্তি করছে। কি জন্য হচ্ছে আমি নিজেও মানে বুঝতে পারছি না। তাকে এতবার করে বলছি যে, "কি হয়েছে বলো? কিছু চাই, বা কোথাও দেখতে যাবে কি? আসামে যাবে কি মায়ের বাড়িতে যাবে? বাপের বাড়িতে যাবে আরকি।" হ্যাঁ? বউটার মানে ওনার ওয়াইফের মা আরকি অসুস্থ ছিল সেই সময়। এখন সুস্থই আছে। তা উনার বাবাও কর্মসূত্রে, মানে মেয়েটার বাবাও কোনো কর্মসূত্রে গুজরাট সাইডে কোথাও থাকে। ইনি কলকাতায়, সে আসামে, আবার সে গুজরাটে। মানে ৩ জন ৩ টে জায়গায়। হ্যাঁ? বললাম তাহলে, উনি বলছে আরকি, "তাহলে কি সেখানে যাবে বলে এরকম করছো? মানে অশান্তিটা করছো কেন? কারণটা কি?" বলছে, "না, আমার তোমার সঙ্গে থাকতে মোটামুটি ভালো লাগছে না।" আর এই আনোয়ার বলে ছেলেটাকে দেখছি হঠাৎ করে ভালো, ভালো কিছু দিয়ে মানে খাবার দিচ্ছে, মানে খুব যত্ন যেটাকে নেওয়া সেরকম নিচ্ছে এক কথায়। পাশাপাশি তাকে বলছে, "না, আনোয়ার না থাকলে আমাদের কি হতো? এই হতো, সেই হতো।" মানে আনোয়ারের প্রতি যেন এত আকর্ষণ বেড়ে যাচ্ছে তার, মানে বোঝাই যাচ্ছে কোথা থেকে কোথায় জল কোথায় গড়াচ্ছে। হাসব্যান্ড আমার কাছে আসলো যে, "দাদা এরকম কি আমার সঙ্গে যদি এর বশীকরণ করে দেন?" আমি বলি, "দেখুন, বশীকরণ করে দেওয়াটা বড় কথা নয়। আমি বশীকরণ করে দিলাম। এদিকে সেও আরেকটা জায়গায় অন্য কিছু বশীকরণ বা অন্য কিছু হয়ে আছে তার প্রতি। কাজেই আপনার সঙ্গে কাজটা হলেও কিন্তু দীর্ঘদিন থাকবে।
যাই আগে দেখবো কি জন্য এরকম করছে। অনেক কারণে হতে পারে, হয়তো কেউ আপনার সঙ্গে বিচ্ছেদ করে রেখে দিয়েছে, সেটাকে কাটতে হবে, তবে বশীকরণ করলে কাজ হবে। এমনও হতে পারে আপনার প্রতি তার কোনো কারণে রাগ আছে, সেগুলো আমরা বুঝতে পারবো যে কী কারণে রাগ আছে কি না আছে দেখলে। সেই রাগটা আমি আপনাকে বললাম যে আপনি এটা নিজেকে সংশোধন করুন, এই ব্যাপারটা তার পাশাপাশি বশীকরণ করে দিলাম যাতে ব্যাপারটা ঠিক হলো। কাজেই হুটহাট করে আপনি আসলেন, সেই কিছু মনে করো না, কাউকে শুরু করছি না, সেই কিছু মাজারের মতন আপনি আসলেন আর ওনাকে তাবিজ লিখলাম, যান 200 টাকা দিয়ে নিয়ে চলে যান। এরকম করলে কোনো কিছু হবে না। আগে দেখতে হবে, আগে জানতে হবে যে কি জন্য সমস্যাটা হচ্ছে, তবেই তো সমাধান। বারবার আগেও বলেছি, একটা পেট ব্যথা সেটা স্টোনের কারণেও হতে পারে, সেটা গ্যাস্ট্রিকের কারণে হতে পারে, আলসারের কারণেও হতে পারে, অনেক কিছু সমস্যা হতে পারে। শুধু পেট ব্যথা নামক ওষুধ দিয়ে 2 দিন কমবে আবার ব্যথাটা বাড়বে, কি জন্য হচ্ছে সমস্যাটা সেটা তো জানতে হবে। হ্যাঁ, তো তখন আমাকে বললো যে না তাহলে আপনি দাদা দেখুন। আপনার যেটা ভালো মনে হয় কিভাবে দেখবেন বলুন। এবারে দেখো, দেখার জন্য গণনা করার জন্য আমি কোনো ফিস কোনোদিনই নিই না, একটা আমার কারণ। বাড়িতে এসে যদি কিছু গণনা করেন তাহলে আমি 300 টাকা নিয়ে থাকি, অনলাইনে দিলে কিছু লাগে না। তা আপনি কি বললো না আমি বাড়িতেও যেতে পারি, বাড়িতে আসলে চলে আসুন সোনারপুরে। আর আসার সময় আপনার ওয়াইফের নাম ফটোটা নিয়ে আসবেন, নামটা বলে দেবেন সামনে যেহেতু আসছেন। আর সঙ্গে যদি আসছেন আরও ভালো হয় যদি কোনো ব্যবহৃত কোনো কিছু নিয়ে আসতে পারেন, যেহেতু জামার এই ইনার কোনো জামার কিছু টুকরো বা কিছু একটা সামথিং নিয়ে আসতে পারেন যদি। বললো ঠিক আছে। তা উনি এসেছিল একটু চুল কালেক্ট করে, খুব ভালো হয়েছে তাতে। আমি বললাম যে দেখুন, যে আপনি একে বশীকরণ করবেন কিনা জানি না, এই নিজেই বশীভূত হয়ে আছে, ঠিক আছে। এমন কোনো কোনো ছেলেপুলে এসেছিল যে আপনার কাছে কাজ করার সূত্রে, তখন তো নামটা জানতাম না, উনি বলার সূত্রে জানলাম যে কাজের সূত্রে এসেছিল যে আপনাকে প্রচণ্ড পরিমাণে মানে আপনার ওয়াইফের প্রতি কুনজর দিত, এরকম কিছু আপনি জানেন? ভেবে চিন্তে বললো হ্যাঁ একটা মুসলিম ছেলে এসেছিল মুর্শিদাবাদ থেকে, আনোয়ার বলে নাম। তা ও এরকম বিভিন্ন রকমভাবে অনেক কর্মচারী আমাকে বলেছে যে দাদা একটু বৌদির দিকে কিন্তু খারাপ দিকে দেখে বা এরকম কিছু। আমি অতটা বিষয়টা মানে ভাবিনি ওইভাবে, আর আমার ওয়াইফও সেভাবে অতটা পাত্তা দিত না বিষয়টা। আমি বলতাম না যাই হোক ও আছে, আবার ঠিক হয়ে যাবে, যেমন হয় আর কি বাচ্চারা, মানে ছেলেটা বেশি বয়সও না, 24-25 বছর বয়স। বললাম দেখুন ইমিডিয়েট আমি কিছু জিনিসপত্র দেবো জলের মধ্যে, ওটা ওনাকে খাওয়ান। একটা তেল দেবো, যখন ঘুমাবে যে কোনো মুহূর্তেই নাভিতে লাগিয়ে দেবেন 2-3 বার ধরে, ঠিক আছে। ওই জিনিস 3 দিন করার পর আপনি দেখবেন কি হয়। বলছে হবে, আপনি দেখুন না কি হয়। 3 দিন যেই এটা ইউজ করেছে, ও প্রচণ্ড অশান্তি করছে। ও দাদা অশান্তি করছে, ওই কি ওই নিয়ে অশান্তি করছে বলছে ওই ছেলেটাকে এখানে রাখলে আমি থাকবো না, মানে আমার ছেলেটাকে। বললাম বশীকরণ যেটা করেছিল সেটা কেটে তো গেছেই, উপরন্তু এমন কিছু আমি করেছি যাতে এটা বিচ্ছেদের দিকে যাবে, ঠিক আছে। সেই কারণেই ওই ছেলেটাকে অবিলম্বে ঘাড় ধরে বের করে দিন, লালগোলায় মেমু ধরিয়ে, লালগোলা মেমু যায় না কি যায় একটা, ওটার মধ্যে তুলে অবিলম্বে ওটাকে বের করে দিন ঘর থেকে, ওটা একটা আপদ। হ্যাঁ, বললো ঠিক আছে, ওকে তাড়িয়ে দেবো, কিন্তু এবার একে শান্ত করবেন ওকে। আমি বললাম যে দেখুন একটা বিষয় ভাববেন, যেই মুহূর্তে ছেলেটা দেখবেন চলে যাবেন তখন আপনি আমাকে ফোন করুন যে বউয়ের কি অবস্থা। আর সত্যি ছেলেটা শনিবার দিন সন্ধ্যাবেলা চলে গেছে 7টায়, 8টা থেকে বউ একদম মানে পুনর্মূষিক ভব, আবার আগের মতন অবস্থায় চলে এসেছে, ভালো যেমনি স্বামী স্ত্রী যেমনি স্বামী স্ত্রীর সম্পর্ক সেই। বউরা নিজে বলছে আমি খুব বাজে ব্যবহার করছিলাম না কদিন তোমার সঙ্গে, আরে আমার মাথাটা হট করে গরম ছিল সেই বলছে না না ঠিক আছে থাক। সব তো আর বলা যায় না, মহিলা মানুষ আবার কোথায় চলে যাবে কি করে দেবে, বললে হয়তো দেখা গেল আবার কোন তান্ত্রিক কাজে চলে গেল, দেখো তো কি হয়েছে, সে বললো এই হয়েছে অমুক হয়েছে, আবার খরচও হলো। আর এখন তান্ত্রিকদের কাছে যাওয়া মানেই মানুষের ভয়, গেলেই খরচ। কেউ তো কথা বলার জন্য নাকি 5,000 টাকা নিচ্ছে, শুনে অবাক লাগে। কথা বলবে, মেসেজ দেখাবো কালকে চ্যাটে তোমাকে, বলছে কথা বলবো দাদা, বলেছে 5,000 টাকা নেবো। আমি ওরম ভিকিরি আমি হইনি, কথা বলার জন্য টাকা নিচ্ছে, অবাক লাগে না? কথা বলার জন্য 5,000 টাকা, এটা কি মানা যায় আগে বলো? হুম, সেই রকম অবস্থা। তা এখন সুস্থ আছে এগুলো কাটান করার পর। এটা হলো বশীকরণের প্রথম যেটা বললাম যে অবৈধ বশীকরণ কাটান, অবৈধভাবে সেটা করা হয়েছিল। আর এই ধরনের যে কাজগুলো করে না এরা, এটা কিন্তু ম্যাক্সিমাম চেষ্টা করে এই বাড়ির বউদের উপর এই জিনিস খাইয়ে দেওয়া, এই জিনিস মানে ছুঁয়ে ছুঁয়ে কিছু দেওয়া, কিংবা ফেলে রাখা যাতে পাড়িয়ে পুড়িয়ে যায়, এই ধরনের কিছু কাজগুলো করা হয়, ঠিক আছে। এই বিষয়গুলো খুব চটজলদি হয়েও যায়, আবার বেশি দিন থাকেও না। এই বশীকরণ যেগুলো করা হয় এগুলো চটজলদি থেকেও যায় আর বেশি দিন থাকেও না। থাকার কারণটা কি, ও যেটা চাইতো শারীরিক সম্পর্ক, সেটা হয়ে গেলে এমনি কেটে যেত, তাতে ওর কিছুই যেত আসতো না। ও তো আর থোড়াই ওকে বিয়ে করার জন্য করছে কি,
এইটা হচ্ছে মেন ঘটনা এইটার। আর একটা বলছি, এটা ঘটনা বশীকরণ করা নিয়ে, মানে আমি যেটা করেছি হুম সেটা ব্যাপারটা হলো এইরকম যে ওই ভদ্রলোকের বাড়ি হচ্ছে গিয়ে আপনার হুগলি জেলায়, তো রিষড়া, হুম রিষড়া হুম হুম হুগলি হুম। জেলায়, হ্যাঁ হুগলি জেলার রিষড়ায়। রিষড়া থেকে কোন জায়গায় যেতে হয় অতটা খেয়াল পড়ছে না, ওটা আমি করেছিলাম 23 সালে। হ্যাঁ 23 সালে করেছিলাম ওটা। ঘটনা হলো ওনার স্ত্রী অনেক দিন যাবৎ মানে ওনার সঙ্গে কোনো রকম সম্পর্ক রাখা এরকম কিচ্ছু নয়, বাপের বাড়ি চলে গেছে। তার কারণ হলো একটাই, উনি একটা আইফোন না কি চেয়েছিল স্বামীর কাছে, সেটা পাইনি বলে তার জন্য চলে গেছে। এবার চলে যাওয়ার দরুন শুধু চলে গেছে, যে চলে গেলে ক্ষান্ত হতো তা নয়, চলে গিয়ে এর নামে ফোর 98 করতে যাচ্ছে কখনো কখনো, মানে তার বাবা মাকে এখানে ইনভলভ করে মানে অশান্তি বাঁধিয়ে দিচ্ছে ঘরের মধ্যে এসে, এক কথায় যে ওর বাড়িতে গিয়ে চাপ দাও। আর মেয়েটার বাবাটা হচ্ছে গিয়ে একদম টিপিক্যাল শয়তান লোক। মানে যত রকম শয়তান হতে পারে ওইটা একটা শয়তান তার মধ্যে পড়ে। মানে এত বদমাস, মেয়ে যদি যা খুশি করে তাতেও ও রাজি। মাইটা আমার বেঁচে থাক, খারাপ হয়ে যাক, তাতে আমার কিছু যায় আসে না, এরকম একটা ব্যাপার। এই ধরনের এই শয়তানগুলোকে মানে হিতাহিত জ্ঞান শুনে যে এদের বিরুদ্ধে, মানে এদের সম্বন্ধে কিছু বলতে গেলে আমি এতটা এরা ডেসপারেটেড বদমাস এক একটা। তাই মানে নিজেও খারাপ লাগছে বলতে, যে সেই মেয়েকে ওর বাবা আরো উস্কাচ্ছে যে না তুই দাবি থেকে সরবি না, ওর মায়ের অপারেশনের জন্য যেহেতু 2 লাখ টাকা খরচা করতে পারলো, তোকে কেন দেবে না? মানে মায়ের অপারেশনে 2 লাখ টাকা খরচা করছে, তোকে 1 লাখ টাকা খরচা করে আইফোন কেন দেবে না? তাহলে ভাবো কোথায় বাস করছি। হুম। আমি ভদ্রলোক আশার সঙ্গে বশীকরণ করার জন্য যখন বললো, আমি ডাইরেক্ট বললাম যে কিচ্ছু করতে হবে না, আপনি আর একটা জায়গায় বিয়ে করে নিন। এই ধরনের শয়তানকে রাখার কারণ কি ঘরে? বলছে না বাচ্চা কাচ্চা আছে তো, হুম। মেন ওটাই ওখানেই গিয়ে মানুষ ওইটাই ফেঁসে যায়। একটা হয়ে গেছি আমি, বাচ্চাটা আছে কি করব। আরে কি আর করবেন, যদি আপনার বউ মারা যেত আপনার বাচ্চাকেও থোড়াই আপনি মেরে ফেলতেন, বলবেন মরে গেছে মা, 5 বছর তো বাচ্চা, কি এমন আছে? কোনোদিন মুখ দেখাবেন না, অন্য জায়গায় চলে যাবেন, বলবেন বউটা মারা গেছে। বলছে না তাই হয় না, আপনি একটু চেষ্টা করে দেখুন। আমি ঠিক আছে, এত করে যখন বলছেন, টাকা যখন দেবেন, আমি কেন বা চেষ্টা করবো না, করে দিচ্ছি। তা ব্যাপারটা হলো গিয়ে এই রকম, খুব সাধারণভাবে আমি করেছিলাম, লাভ স্পেল কয়েকটা করেছিলাম। হ্যাঁ আর কিছু মানে আমাদের গুরুমুখী বিদ্যায় কিছু বশীকরণ কবচ হয়, সেগুলোকে ধারণ করার জন্য দিলাম। তাতে করে সেই ভদ্রমহিলা মানে এতটা পরিবর্তন হয়ে গেল যে সে এখনো পর্যন্ত বলে সে বাপের বাড়িতে যায় না। মানে যেহেতু বাবাই কুবুদ্ধিগুলো দিয়েছে, তার জন্য বাবার প্রতি এতটা তার রাগ বা এতটা একটা ক্রোধের জায়গা তার চলে এসছে, মহিলাটা যেহেতু এর দিকে বশীকরণ হয়েছে, হুম। তাতে সে কিন্তু আর ভুলে ওই দিকে যায় না, মানে বাপের বাড়িতেই যাওয়া ভুলে গেছে। এত সুন্দর কাজ হয়েছে ব্যাপারটা, ভালো বাহ লাগে। এই কাজে ফলাফল পেলে আমাদেরও শুনতে ভালো লাগে। বাহ, এখন তারা ভালোই আছে এখন তাহলে। সুস্থ স্বাভাবিক সুন্দরভাবে আছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে কি একটাই, যে এই ধরনের কাজগুলো করতে সময় লাগে। এই ধরনের কাজগুলো করতে আমারই সময় লেগেছে 1.5 থেকে 2 মাস, বলতে চাই 1.5 মাস। মানে কি এইটা বলবো, এটাও আমি একবার জিজ্ঞেস করি, কি খুবই খরচা সাপেক্ষ? না খুব সাপেক্ষ না, এইগুলো তো বাড়িতে বসে করা যায়, কারোর বাড়িতে গিয়ে তো করার প্রয়োজন পড়ে না, না আর এগুলো ঘরে সাধারণ বসে ভাবেই খুব করা যেতে পারে। সাধারণভাবে করা যায়। বাহ। যেগুলো খুব সাধারণভাবে করা যায় অসাধারণ বলে মানুষকে ভয় দেখানো। হ্যাঁ যেমন কিছু মানুষ আছে আমি দেখেছি, খারাপ ভাববে না, অনেক, আমি কাউকে করছি না, আমার ছোট করার জন্য এখানে আসিনি, নিজেকে বড় করার জন্যও আসিনি, প্রচার করার জন্য এসেছি বটে, কিন্তু বড় বা ছোট কোনোটার মধ্যেই আসিনি। ঘটনা হলো কি এই রকম, যে দেখো কিছু মানুষ আমি দেখেছি বড় বড় জ্যোতিষী তান্ত্রিক অমুক তমুকের কাছে চলে যায়, গিয়ে যখন আসে আমি দেখি এইগুলোকে মানে 5-7 মিনিট ঝাড়ফুঁক করলে এই বিষয়গুলো কমে যাবে। এগুলো এমন কিছু বড় বিষয় না, আমার মানে হাসিও পায় ব্যাপারগুলো। হয়তো তার পেট কামড়াচ্ছে দীর্ঘদিন যাবত, কিছু নুন পড়া জল পড়া এমন টাইপের দিলে হয় গুরুমুখী বিদ্যায়। তো তাকে নিয়ে গেছে তারাপীঠে, নিয়ে গিয়ে এবার 40,000 টাকা খরচা করে দিয়েছে, কি না কি ধূমাবতী প্রয়োগ না কি আরো কত কিছু আছে, তত সব করে দিয়েছে। এইগুলো হচ্ছে ব্যবসা স্টেডি, আর কিচ্ছু না, এগুলো একটা বিজনেস স্টেডি, যে কিভাবে বিজনেসটা বাড়াবো, কিভাবে করবো। সত্যি। হুম তুমি কথা বলতে বলতে তুমি লাভ স্পেলের কথা বললে, হুম তুমি তার মানে ওয়েস্টার্ন ওয়েস্টার্ন কালচারের সাথে তুমি কালচারের সঙ্গে যুক্ত যুক্ত, আছো। হ্যাঁ। সেখান দিয়ে যদি কিছু কথা রাখো বা কিছু দেখো আমি ঘটনা রাখো। ওয়েস্টার্নের মধ্যে যুক্ত সবটাই ম্যাক্সিমাম, সব রকম হোয়াইট ম্যাজিকের মধ্যে থাকি, যেমন গড মাদার হ্যাকাটে, আগেও বলেছি মাদার হ্যাকাটের হুম। উপর আমি কাজগুলো করে থাকি। তারপর রোমান কিছু মন্ত্র দিয়ে এই ধরনের কাজ করা হয়। রোমানটা ওয়েস্টার্নের মধ্যে পড়ে কি জানি না, মতো শিক্ষিত নই, তা রোমান তন্ত্র কিছুটা আমি জানি। ঠিক আছে, ওই রোমান কিছু মন্ত্র বা মিশরীয় কিছু মন্ত্র
এগুলো দিয়ে লাভ স্পেল করা হয়ে থাকে। হুম, লাভ স্পেল ম্যাক্সিমাম। আর যেটা ভুডুর, ভুডুর যদি আমি করে থাকি, ভুডু ডলের কোনো ঘটনা আছে তোমার কাছে? ভুডুর কিছু ঘটনা আছে, আমি রাখবো। ভুডুর একদম। ঘটনা হচ্ছে গিয়ে ম্যাক্সিমাম যেটা আমি বলবো যে ভুডু পাপা ল্যাগবা, পাপা ল্যাগবার উপর আমি কিছু কাজ করেছি। হ্যাঁ, যেমন বিজনেসের জন্য কারো ভালো পাপা হয় ল্যাগবা business দিয়ে, এ। হ্যাঁ, রোড ওপেনিং ভালো হয় পাপা ল্যাগবাকে দিয়ে। হ্যাঁ, Okay. এবার এই ধরনের যে কাজগুলো করা হয় ম্যাক্সিমাম, এইগুলো খুব খরচ সাপেক্ষ নয় কখনো। হ্যাঁ, এগুলো খুব খরচ সাপেক্ষ কখনো হয় না। হুম, বিভিন্ন রকমের স্পেল হয়। স্পেল তো একটা কিছু না, স্পেল অনেক রকমের হয়। হ্যাঁ, এবার লাভ স্পেল আমার যেমন কিছু কিছু ক্ষেত্রে মুরগির হার্ট, মানে মুরগির যে হার্ট, এগুলো দিয়ে করা হয়। হুম, এবং ড্রাগন ব্লাড মিশিয়ে অনেক রকম কাজ হয়, ফটো ফটো দিয়ে বিভিন্ন রকমভাবে। ক্যান্ডেল ম্যাজিকের মধ্যে বিভিন্ন ক্যান্ডেল থাকে, সেগুলো দিয়ে করা হয়। হ্যাঁ, এই ধরনের লাভ স্পেলগুলো করা হয়েছে ওনার ক্ষেত্রে। যেমন একটা জার স্পেল করা হয়েছে, মানে একটা জারের মধ্যে হানি জার বানিয়ে দিয়ে লাভের মধু দিয়ে বিভিন্ন রকম হার্বস দিয়ে তার মধ্যে তাদের নাম, ফটো, বিভিন্ন রকম, মানে ওনার স্ত্রীর ওয়াইফের ওয়াইফের আর কি চুলটা, মাথার চুল, ওনার মাথার চুল, ব্যবহৃত পোশাকের টুকরো, এগুলো সব দিয়ে একটা জার বানিয়ে সেকে দেওয়া হয় বাড়িতে রাখার জন্য। ঠিক আছে, এই ধরনের স্পেলগুলো করা হয়ে থাকে। হুম, মহিলাদের ক্ষেত্রে যেমন এক ধরনের ভুডু স্পেল আমি যেটা করে থাকি বা আমি যেটা জানি, সেটা একটা প্যান্টির উপর করা হয়, ইনার প্যান্টির উপর। নতুন প্যান্টি সেই মহিলাকে কিনতে হবে, সাদা হলে ভালো হয়। তার মধ্যে কিছু কাজ করে দেওয়া হবে, সেটা সেই ভদ্র মানে মেয়েকে, এটা একটা একটা এজের ব্যাপার থাকে। হুম, মিনিমাম 30-40-এর, মানে 30 থেকে 40-র মধ্যে, তার নিচ থেকে 20-21 থেকে 40-র মধ্যে এরকম টাইমে করা যেতে পারে। তার উপরে না মানে করলে অতটা কার্যকরী হয় বলে আমার মনে হয় না, খুব একটা কার্যকরিতা দেখা যায় না, বুঝেছেন। প্যান্টটাকে সারাদিন পরে পরে থাকতে হবে, পরের দিন সেটাকে খুলে একটা ভালো জায়গায় তুলে রাখতে হবে। আর পরে ইউজ করতে পারবেন। এটা খুব ভালো কাজ করে কেউ চলে গেলে তাকে ফিরিয়ে আনার জন্য। এই ধরনের স্পেলগুলো খুব কার্যকরী। হুম, বাহ! তো এবারে আমরা কি শুনতে চলেছি তোমার কাছে? এবার আমি একটা ঘটনা বলবো, সেটা লামাফেরা নিয়ে বলবো। লামা ফেরা নিয়ে। হুম, বাহ! লামাফেরা দিয়ে মানে বৌদ্ধতন্ত্রের কিছু প্রয়োগ অবশ্যই লামাফেরা। ওদের যতগুলি হিলিং পদ্ধতি আছে তার মধ্যে অন্যতম একটা পদ্ধতি লামাফেরা। লামাফেরা করতে গেলে তার যে গুপ্ত কিছু সিম্বল থাকে 12টা, সেগুলোকে সিদ্ধিকরণ করতে হয় সাধককে, তবে সে লামাফেরা হিল করতে পারে। হুম, আমি লামাফেরা করি, নিজেও করে থাকি, মানে নিজের জন্য নিজেও প্র্যাকটিস করি, তুমি কি অন্যকেও করে শেখাও? থাকি। লামাফেরাটা আমি এই মুহূর্তে শেখাই না। মানে তুমি যে তন্ত্রবিদ্যায় রয়েছো এখনো, হুম, এই জিনিসগুলো কি শেখাও? হ্যাঁ, উইকাটা শেখাই। উইকেটা আমি সেই শেখাও? উইকাটা যদি কেউ শেখাই। কন্ট্যাক্ট করে, ধরে নাও কেউ শেখার হ্যাঁ, জন্য। এবার শেখার একটা কন্ডিশন আছে আমার কাছে, ওকে। যেটা আমি বলবো। আগে মানে যারা শিখতে চায় তাদেরও বলি, এখনো বলতে আমার কোনো কুণ্ঠাবোধ বা দ্বিধাবোধ নেই। শিখতে এলেই যে শেখানো হয় তা নয়। শিখতে আসার পর তাকে দেখা হবে সে শিখতে পারবে কিনা, মানুষটা কেমন, আদৌ সে ভদ্র সভ্য লোক কিনা, মানে ভালো লোক কিনা, তারপরে এলিজেবল তাকে কিনা? এলিজিবল কিনা তাকে শেখানো হবে। তার কারণ একটাই, ঠিক। যে মানুষ এটা শিখবে, সে এটা দিয়ে যাতে মঙ্গল করছে মানুষের, নিজেরও উপকার হচ্ছে, তাহলে আমি বুঝবো। সে শিখলো, শিখে নিয়ে গেল, আর একজনকে বিক্রি করে দিল, এই বিদ্যাগুলি এত বিক্রি হয়ে গেছে। আর সনাতনী গুরুমুখী বিদ্যা যেটা, সেটা আমি কোনোদিন শেখাই না। সেটা আমি শেখাই না। আমি যারা মানে বলে যারা গুরুমুখী বিদ্যা দিয়েছে, আমি শেখাই না বাবা। কেন, এগুলো শেখার অনেক ব্যাপার থাকে। এগুলো এই গুরুমুখী বিদ্যা, ওয়েস্টার্ন তন্ত্র থেকে গুরুমুখী বিদ্যা আকাশ আর পাতালে তফাৎ। এমনি বলে যে হে বঙ্গ ভাণ্ডারে তবু বিবিধ রতন, এখানে যে কত রত্ন আছে, যারা প্রকৃত গুরুমুখী বিদ্যা দিয়ে কাজ করে, গ্রামগঞ্জে যারা ওঝা গুণিন আছে তারা জানে যে কত কিছু। আর গুরুমুখী বিদ্যা কারোর সঙ্গে মিলবে না। মানে আমার কাছে যেটা আছে, আর একজন যে গুরুমুখী বিদ্যায় কাজ করে তার কাছে হয়তো আর একটা এই জিনিসই একটু আলাদা। যেমন আমি তখন সুদর্শন মন্ত্র কিছুটা জানা না, যে গুরুমুখী বিদ্যা নিয়ে কাজ করে সে হয়তো শুনবে, ভাববে যে না এটা আমার কাছে নেই, সে এটাও বুঝবে যে এটা হয়তো ওনার কাছে আছে। বিষয়টা এইরকমই, যে তার কাছে যে কাটার মন্ত্রটা আছে একই জিনিস হলো মন্ত্র, কিন্তু তার কাছে ভিন্ন 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 ভিন্ন। কিন্তু কেউ যদি এখন বলে প্রজাপতির যজ্ঞ, সবার কাছে একই পদ্ধতি আছে, স্বাস্থ্যগত কোনো কিছু কি আলাদা? স্বাস্থ্য কি ওর কাছে এক গেছে, ওর কাছে আরেক গেছে, এরকম তো নয়। না। স্বাস্থ্য সবার কাছে একটাই গেছে, কিন্তু গুরুমুখী বিদ্যাটাই ভিন্ন ভিন্ন হতে পারে, একই মন্ত্র ভিন্ন ভিন্ন হতে পারে। যেমন নবগ্রহ কবচ, আমি একটা কবচ ভবিষ্যতে কখন উপস্থাপন করব কিছুটা, দেখি মানে যতটুকু দেখানো যায়। এই কবচ যারা গুরুমুখী বিদ্যা করে তারা হয়তো কেউ কেউ জানতে পারে, এই ছাড়া আর যারা মানে অন্যরকম যারা নবগ্রহ কবচ দেয়, যেন জ্যোতিষী অনেকে দেয় নবগ্রহ কবচ, তারা ভাবতেই পারে এরকম কিছু হতে পারে বলে। নৃসিংহ কবচ যেমন, এই ধরনের কবচগুলি গুরুমুখী বিদ্যায় সম্পূর্ণ গোপন জিনিস, যেটা আর কারোর কাছে নেই, সেটাই গুরুমুখী বিদ্যা।
আর গুরুমুখী বিদ্যা বা এই গুণিনী বিদ্যা যাই বলুন না কেন, এই ধরনের বিদ্যাগুলি অর্জন করতে গেলে একটা মানুষকে তার জীবনে অনেক সাত্ত্বিক থাকতে হয়, অবশ্যই তাকে ভালো ভদ্র হতে হয়। তবেই সে করতে পারবে। গুরুমুখী বিদ্যা নিয়ে কাজ করছি, প্রত্যেকদিন রাত্রিবেলা মদ খাই। ব্যাপারটা খুব হাসি, পারবেই না। আবার এটাও না যে সেই মানুষটা খুব ভদ্রতার ভান করে আছে বা ভদ্র হয়ে আছে বলেই সে সব পারবে। কেন বলছি, এই জিনিসপত্রগুলি শিখতে গেলে বা এই জিনিসপত্রগুলিকে অর্জন করতে গেলে, সাধনা করতে গেলে ঈশ্বরের কৃপাও লাগে। যেমন গুরুর আশীর্বাদ, গুরুর কৃপা, তেমন ঈশ্বরের আশীর্বাদ, ঈশ্বরের কৃপা লাগে। ঈশ্বরের কৃপা ছাড়া এই জিনিস সিদ্ধি করা একদম যায় না, যেতেই পারে না। যে সে এটা করবে, যেটা করে দেখাবে, এত ছোট নয়, এত সহজ নয় যে চাইলেই শিখে নেব। গুরুমুখী বিদ্যার অনেক মন্ত্রের বইও পাওয়া যায়, আমি মাঝে মাঝে কিনি। হয়তো এত মোটা বই পেলাম, তার মধ্যে এই 2-3 পেজের মধ্যে 2-3টে জিনিস হয়তো দেখলাম সত্যি কাজের। অনেকে ইচ্ছা করে চেপে রাখে, যারা গুরুমুখী বিদ্যার এই কাজগুলো করে। অনেকে দেখবে ভিডিও আছে, অনেক ইউটিউব চ্যানেল আছে তান্ত্রিকদের, তারা গুরুমুখী বিদ্যা পোস্ট করে, অনেকে আছে। কিন্তু তারা অনেকে ইচ্ছা করেই চেপে রাখে। আর চাপা উচিত, তারা ঠিক করে। সব কিছু সবার জন্য নয়। এই বিষয়গুলো যত প্রকাশ করে দেবে, তত সমাজে হানাহানি তো হবেই, বিদ্যার অবমাননা হবে। আমার কাছে অনেক মানুষ শেখার নাম করে আসে, আমি দেখেছি যে দাদা শিখবো, গুরুমুখীরা শিখবো। এগুলো শেখা কিছু নয়। এরা বড় বড় ইনস্টিটিউশনে মাতব্বরদের সঙ্গে আসে, এরা হচ্ছে সবাই টিয়া পাখি। এদেরকে যা বলেছে এরা তাই বলে, এসে বুলি আওড়ায় বসে বসে, এইটা এইভাবে শিখবো দাদা, ওইভাবে ওই শিখবো, আপনাকে আমি বাবার চেয়েও বেশি ভালোবাসি নিজে, মানে এরকম একটা ব্যাপার যেন। আর এরা যেই কি করে বলো তো, তোমার থেকে জিনিসপত্রগুলো নেবে, দিনকে সেখানে সাপ্লাই করে দেবে, বিক্রি করে দেবে। আর এগুলো বিক্রির জিনিস নয়। ধরো তোমরা 2 ভাই, আমি বুঝতে তোমাকে ধরো পেরেছি। গুরুমুখী বিদ্যার কিছু জিনিস শিখিয়ে দিলাম। বুঝতে পেরেছি। তুমি ধরো ভাবো যে ওকেও আমি কালকে দিয়ে শিখিয়ে দেবো, তুমি পারবে না। পারবো না তো। কেন, আমি তোমাকে শিখেছি, তোমার প্রতি আদেশ আছে। হুম, আবার আমি যদি তোমাকে মন্ত্র আদেশ দিতাম যে তুমি এই জিনিসটা সবাইকে দিতে পারো, শেখাতে পারো, তাই তুমি কিন্তু সবাইকে শেখাতে পারো। একদমই। গুরুর আদেশ ছাড়া তো গুরুর অনেক আদেশ কাজ ছাড়া হয় গুরুমুখী না, বিদ্যা চলেই না। চলবেও না। স্বাস্থ্যগত কোনো কিছু যদিও গুরুর নির্দেশ ছাড়া যদিও চলে, যেমন পুজো পাঠ, যেমন ঠাকুরমশাইরা পুজো পাঠ করেন, বা অনেক তান্ত্রিক আছে যারা পুজো পাঠ করেন, যেমন পুণ্যাভিষিক্তে যে পূজা পাঠগুলি হয়, অনেক নিয়ম থাকে না তাদের, সেগুলো তাও তুমি ফলো করে করে কিছু করতে পারো। কিন্তু গুরুমুখী বিদ্যা, ওই তোমাকে আমি বলে দিলাম, তুমি আবার গিয়ে ওকে বলে দিলে, সে আবার ওকে বলে দিলে, এইভাবে হয় না। এগুলো আদেশ অনুরোধের ব্যাপার আছে। তুমি শেখানোর যোগ্য হও, তবে না শেখাবে। ঠিকই। তাই আমার গুরুদেব যার কাছে শিখেছি, তিনিও বলেছেন যে তুমি শেখানোর মতন নয়, কাউকে দেবেও না চট করে। আমি গুরুমুখী বিদ্যা চট করে কাউকে দিইও না, কোনো নির্দেশ। হ্যাঁ। আর আমি আমার জীবনে কতটুকু মানতে পেরেছি না মানতে পেরেছি জানি না। আমার একটা নিয়ম আছে, আমার গুরুদেবদের কাছে, বা যারা হয়তো স্থূলে নেই, জীবিত নেই, গুরুদেবরা তো স্থূল ছেড়ে চলে গেলে শিষ্যকে ছেড়ে দিয়ে চলে গেল, তা তো নয়। যেভাবে গুরুকে যারা মনুষ্য জ্ঞান, ঠাকুর নিগমানন্দ সরস্বতী আমার গুরুদেব বলতেন যে যারা মনে করে গুরুদেব মারা যাওয়ার পর বা গুরুদেব স্থূল ছেড়ে চলে যাওয়ার পর গুরুদেব কিছুই জানতে পারে না, তারা নিজেকেও মানে গুরুদেবকেও নিজের মতন বোকা মনে করে। হ্যাঁ, গুরুদেবরা কখনোই শিষ্যকে ছেড়ে যায় না। তারা যতক্ষণ না আদেশ দেয়, আমি একটা পাও ফেলি না, কোনো কাজই করি না। কোনো ক্লায়েন্টের কাজ এলেও আমি তাদের উদ্দেশ্যে জানাই যে আমি এই কাজটা করতে চলেছি, আপনারা আমাকে আশীর্বাদ দিন, আপনার সঙ্গে থাকুন যাতে এটা হয়। কতটা ভালো কতটা খারাপ আমি জানি না, আপনি আমার হাত ধরে এই কাজটা করিয়ে নিন। এইভাবে যখন যদি সত্যি আমি বুঝি, কীভাবে বুঝি সেটা বলবো না, যদি আমি বুঝি যে এই কাজ করা উচিত নয় বা এই কাজটা আমি করবো না, সে যদি আমাকে 1 কোটি টাকা কেন, সে যদি BMW গাড়ি বাড়ি মুকেশ আম্বানির যত সম্পত্তি সব আমার নামে করে দেয়, তথাপি আমি করবো না। তার কারণ আমি গুরুদেবদের কাছে যা পেয়েছি তা পৃথিবীর কেউ আমাকে কোনোদিন দিতে পারবে না। ঠিক, ঠিক। তো সিদীপ, আমরা ঘটনা থেকে ঢুকতে গিয়ে অন্য জায়গায় ঢুকে গেছি। তুমি তোমার মতো করে স্টার্ট করো তাহলে। লামাফেরা নিয়ে আমি বলছি। লামাফেরার একটা বিষয়, লামাফেরার আমি রোগ ব্যাধি নিয়ে বলবো। এবং ব্ল্যাক ম্যাজিকও কিছুটা ছিল তার সঙ্গে, ব্ল্যাক ম্যাজিক সরি ভুল বলছি, বাস্তুর কিছু ডিস্টার্ব ছিল তার মধ্যে। তার পাশাপাশি বাস্তু ডিস্টার্ব থেকে তার এই প্রবলেমগুলি আসতো। ঠিক আছে। আর এই ঘটনাটা হচ্ছে গিয়ে আপনার জলপাইগুড়িতে, নিউ জলপাইগুড়িতে। তার ঘটনা হলো এইরকম যে সেই মানুষ বা সেই মহিলা যতদিন যাবৎ বাড়িতে থাকতো, বাড়িতে থাকাকালীন তার বিভিন্ন রকম রোগ ব্যাধি, ওই বাড়িতে নতুন বাড়ি কিনে গেছিল সে, মানে নতুন বাড়ি নিয়েছিল সে, ঠিক আছে। বা বাড়ি নিয়ে যাওয়ার পর থেকে, যবে থেকে নতুন বাড়িতে গেছে, মানুষটা সুস্থ, হঠাৎ করে দেখছে তার কোথাও কিছু না আর্থ্রাইটিস ধরা পড়লো। বয়স হয়েছে ভাবছে হয়েছে, দিন 15 গেল, হঠাৎ করে তার কিডনিতে স্টোন ধরা পড়লো। ঠিক আছে, তারও ট্রিটমেন্ট চলছে, দুটো মানা যায়। তার আবার দিন 15 পর গেল, তার হাজবেন্ডের চোখে কি ছানি নাকি
হয় অপারেশন হয়, ছানি পড়ে না কি পড়ে, ওরকম কিছু পড়লো। তা এইরকম দীর্ঘদিন যাবৎ দিন 15 ছাড়া এরকম হচ্ছে। হ্যাঁ, এবার একজন বাস্তুবিদকে তারা দেখিয়েছিল, হুম, ভালো লোক। সে বাস্তু দেখে বললো যে আপনার এই দিকে সমস্যা আছে। আমি অত বুঝি না, আমি মূর্খ লোক এমনিতে, অত বাস্তু বিষয়ে আমার কোনো ধারণা নেই, যেটা কোথায় কি করতে হবে ওই জানি, ঈশান কোণ এটা করে না সেটা করে না। আমি জানি ঈশ্বর চাইলে মরা গাছেও ফুল ফোটে, বাথরুম থাকলেও তার সাইড এফেক্ট থাকে না, সবার উপর ঈশ্বর সত্য, তার উপর কিচ্ছু না। হুম, এবার ঘটনা হচ্ছে গিয়ে সেখানে বললো যে স্থাপত্য ভেঙে ফেলতে হবে, বা কিছু জিনিস এলিমেন্ট যেমন দেয় বাস্তুবিদরা, কত কিছু তো দেয়, ওই ক্রিস্টাল কত কিছু দেয় না আরো, হুম, আরো কত কি দেবে এই মাটির তলায় ঢুকিয়ে রাখার জন্য, অনেক খরচ হয়ে যাবে ওর ভেঙে দেওয়া, মানে এইরকম একটা তোমার বাড়ির মতন কি সব করা, বুঝিও না এইসব আমি। টাইলস করা। হ্যাঁ, ওই ভেঙে দিয়ে করবে, তা ভাঙতে গেলেও আবার মিস্ত্রিরও খরচা, সেই ভেঙে দিয়ে বসালে আরো বেশি তার হ্যাপা। সে বললো দাদা কি করা, মানে আমার সাথে যোগাযোগ করলো যে স্যার এই সমস্যা, আপনি যদি বলেন কি করা যায়। বললাম দেখুন, করা গেলে আমি একটা বিষয়কে দেখব গণনা করে, আমি সর্বপ্রথম কোনো কিছু ঘুরে দেখি না, কোনো কিছু নিয়েও দেখি না, আমি যা করি গণনা করি সর্বপ্রথম। গণনা করতে গেলে আপনি যেহেতু বাড়ি নিয়ে হিসেবে বললেন, তাহলে বাড়ির একটা যে কোনো জায়গার আপনার বেডরুমের ফটো হলে তো বেশি ভালো, যেহেতু ওয়াইফ তো বেডরুমেই থাকেন। হ্যাঁ, বেডরুমের একটা ফটো আমাকে তুলে পাঠান, ওয়াইফের নাম ফটো পাঠান। ঠিক আছে, তা পাঠিয়ে দেখলাম যে না সত্যি বাস্তুতে অনেকগুলি সমস্যা আছে। হুম, এবার এই সমস্যাগুলির কিছু কিছু দিক আছে, সেগুলো বলে দিলাম। আমার মনে নেই, আমি গণনায় যা পাই সেটাই বলি, যে গণনায় লেখা মানে যেটা বুঝবো যে এই দিকে সমস্যা আছে, ওই দিকে সমস্যা আছে, এই দিকে তখনই তাকে বললাম যেমন ঈশান কোণে এই সমস্যা, এইদিকে এই সমস্যা। এছাড়া কিন্তু আমি আনফোর লোক, বাস্তব বিষয়ে যদি যাই, গণনা করি, গণনা যদি না করি, যেটা ওই দিকে থাকলে ভুল, দিকে থাকলে ঠিক, আমার কোনো বোঝার ক্ষমতাই নেই ততক্ষণ না গণনায় বুঝবো যে এটা এইভাবে হতে পারে, এটা এইভাবে হলে ভালো, তখন আমি তাকে জানাবো যে না আপনার এই। উনি বললো হ্যাঁ বাস্তুবিদের সঙ্গে কথায় মিলে গেছে, কিন্তু উনি তো এই বলছে মিনিমাম আমার 1 লাখ টাকার কাছে খরচ, আপনি যদি কিছু ব্যবস্থা করে দেন। আমরা তাই দেখুন, আমি ওই বৌদ্ধতন্ত্রে লামাফেরা হিল দিতে পারি যদি নেন। লামাফেরা হিলে দুটো কন্ডিশন আছে, বাড়িতে গিয়ে যদি করা যায় তাহলে আমাকে বাড়িতে 1 সপ্তাহ থাকতে হবে, বা বাড়িতে আমি থাকবো না, থাকলে কোনো হোটেলে থাকতে হবে, আপনাকে ব্যবস্থা করতে হবে, ডিস্টেন্সেও আছে। আমার মতে আপনি গিয়ে করলে বেশি ভালো, তার কারণ একটাই, যেহেতু সমস্যাটা তো এতটা বেড়ে গেছে, যে কোনো কিছু ইনস্ট্যান্ট আর ডিস্টেন্স, এখন সেই যদি লন্ডনে থাকো তাহলে তো আর সেখানে যাওয়া আমার পক্ষে সম্ভব না। আমার মতন লোক লন্ডনে যাওয়া মানে মানে কি বলবো, কি বলে আর কি, গাধার চাষ করার মতন অবস্থা হবে। আমি যাব লন্ডন, ভাবাই যায় না। হ্যাঁ, না মানে হবে না এটা আমি বলবো না, হতেও তো পারে। অনেক লন্ডনে ক্লায়েন্ট আছে প্রবাসী, অনেকে বলে যে এইদিকে আসা অ্যাপ্লাই, যে ওই না বাবা, সবাই বুঝি না, কোথায় গিয়ে কোথায় নেমে যাব কিছুই জানি না। তো যাই পারে হোক। হ্যাঁ, তাকে বললাম যে দেখুন তাহলে আপনার বাড়ি তো জলপাইগুড়ি বেশি দূর না। হ্যাঁ, জলপাইগুড়ি এমনই বা কী দূর সেই অর্থে, তাহলে জলপাইগুড়িতে গিয়ে করলো, এই যে বললাম গাড়ি ভাড়া আপনাকে খরচ করতেই হবে, কেন ওই যে লামাফেরা কিট নিয়ে যাওয়া, এত কিছু বহন করে, এগুলি ট্রেনে বাসে করে যেতে চাই না, তার একটাই কারণ, দেখো ট্রেনে আমার মতন আর সাধারণ অনেকে উঠেছে। হ্যাঁ, ওই যেই সিটটা ধরো তুমি রিজার্ভেশন পেয়েছো, তার আগের দিন অন্য কেউ পেয়ে যাচ্ছে, সেখানে কিভাবে ছিল না ছিল বুঝতেই পারছো। কোনো মহিলা ছিল হয়তো পিরিয়ড সার্কেল চলছিল, কেউ হয়তো খাবার দাবার খেয়ে ফেলে ভুলে দিয়ে গেছে, কত কিছু হতে পারে। কাজেই আমি কষ্ট করতে পারি, কোনো বস্তুত কোনো জিনিস, ঐশ্বরিক কোনো জিনিসকে আমি কষ্ট করাবো না, করাতে নেই। কাজেই আমি যদি যাই গাড়ি করে যাব, গাড়ি ভাড়া সামথিং যা হবে আপনি দেবেন, অগ্রিম অ্যাডভান্স তো কিছু করতে হবে, না হলে তো আমি যাবো না, কোন ভরসায় আমি যাবো, পরিষ্কার কথা। পুরোনো ক্লায়েন্ট হলে একরকম, নতুন কেউ হলো কোথা থেকে কোথায় কি কোথায় চলে যাবে কে জানে না। হ্যাঁ, এই হচ্ছে ব্যাপার। আর ওখানে গিয়ে থাকার জন্য আমি রুমে থাকবো, যদি বলেন তা রুমে থাকবো, যদি রুম না দেন আমাকে ড্রাইভারকে একটা হোটেল করে দেবেন আমাদের, সে আপনি যেখানে খুশি করে দেবেন, রাস্তায় বলে রাস্তায় থেকে যাবো, দ্যাটস নট ফ্যাক্ট। গরমের সময় এমনিতে কিছুই নেই। ঠিক আছে, তা আপনি চলে আসুন, আমি অ্যাডভান্স এক্ষুনি করে দিচ্ছি, আধ ঘন্টার মধ্যে কিছু করে দিল আমাকে। তা আমি গেলাম, 1 সপ্তাহ মতন ছিলাম। 1 সপ্তাহ বাস্তু হিল হয়েছে, প্লাস ওনার ওয়াইফের হিল হয়েছে, লামাফেরা, শুধু লামাফেরা দিয়ে। এবং রেকি কিছু কিছু করেছি, আমি ভালোবেসে ওটা করেছি, রেকির জন্য কোনো চার্জও নিইনি, কিছু না। হোলিফায়ারটা করি, যেহেতু আমি মসজিদ অতটা করি না, হোলিফায়ার রেকিটা করি। তা রেকি কিছু হিলও করেছি তাকে। হুম, তা 1-2 সপ্তাহ পর, মোটামুটি 3 দিন যাওয়ার পর থেকে সে একটু বুঝতে পারছে যে ব্যথা যন্ত্রণা একটু গায়েব। হ্যাঁ, 3 দিন তো লাগেই মিনিমাম, লামাফের একটা প্রয়োগ কম করেও 3 দিন করা উচিত টানা। তারও বেশি হলে 7 দিন, তার বেশি হলে 15 দিন, 1 মাস, যে যেমন করবে। 1 মাস যদি খরচ দিতে পারে 1 মাসই করে দেবো, প্রয়োজন পড়বে না অযথা সে খরচও করবে কেন, আমি বা কাটবো কেন।
7 দিনের মধ্যে তার মানে এনাফ দুটো সমস্যা, যেহেতু তার বাস্তুভাবে হিল এবং পাশাপাশি বাস্তুর কারণে যেহেতু ওনার ওয়াইফ যেহেতু অসুস্থ হয়ে গেছে, আমি ওনাকে বলেছিলাম যে আপনি যদি চান শুধু বাস্তু হিল করাতে পারেন বা আপনার ওয়াইফকে আপনি ডাক্তার দেখিয়ে সুস্থ করতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই, আপনার ওয়াইফের কোনো ব্ল্যাক ম্যাজিক নেই, কোনো স্পিরিট নেই, কিচ্ছু নেই। এই কারণেই এটা হয়েছে। তা আপনি যদি চান এমনি করা যাবেন না, আপনি যখন আসছেন তাহলে আর এই কয়েকটা টাকার জন্য, 1000-5 টাকার জন্য কেনই বা আমি করাবো না ওটা। ঠিক আছে করি, বাহ। আমারও ভালো, আমি না খেটেও নেবো, ইনকামও তো হবে। হুম। তা করেই দিলাম তাকে। তা হিল হয়ে গেলে 1-2 সপ্তাহ পর, মোটামুটি 3-4 দিন পর থেকে সে ভদ্রমহিলা সুস্থ ছিল। বাহ, লামাফেরা কিন্তু সত্যি কাজ করে, লামাফেরা সত্যি মানে সবকিছুই সত্যিই কাজ করে, একদম। কিন্তু লামাফেরাটা মানে কি বলবো, না যে না এর হিলটা নিজে সে জানে না যে এত তাড়াতাড়ি তৎক্ষণাৎ কাজ করে, এবং এত হ্যাপাও নেই যে হিল করে, তারও অত খাটনি নেই। অন্য হিলগুলিতে যেমন ওসিজেইকিতে যেমন আমি জানি যতটুকু যে উপর থেকে সেই শক্তি আসছে, এখান থেকে যাচ্ছে, হাত থেকে ফ্লো হচ্ছে, তারপর তুমি দিচ্ছ। ওসিতে হোলি ফায়ারটা যেমন তুমি সিম্বল দিচ্ছ, শুধু স্মরণ করলে এমনি তুমি বুঝতে পারবে, হোলি ফায়ারে কোনো হ্যাপা নেই। না না, আর লামাফেরা তার চেয়েও সহজ। লামাফেরা হিল করতে খুব বেশি টাইম লাগলে 15 মিনিট, তার মধ্যেই হয়ে যায়। তার মধ্যে হিলটা কমপ্লিট 15 মিনিটে সেই মানুষটার। তাহলে 15 আধ ঘন্টা বাস্তু আরে, তাহলে আধা ঘন্টা শুধু হিল করতে লাগে দুটো বিষয়। তাহলে কত সহজ বুঝতে পারছো? এবং লামাফেরা সেকেন্ডের ডিগ্রি যারা করেছে তাদের মধ্যে একটা সিম্বল হয়, নামটা আমি বলবো না, লামাফেরা সিম্বল তো কখনোই বলতে নেই এভাবে। সেই সিম্বলটাকে সুদর্শনের মানে ভগবান শ্রী কৃষ্ণর বা ভগবান বিষ্ণু সুদর্শনের সঙ্গে তুলনা করা হয়। সেইটা একবার যদি তার শরীরে কানেক্ট করে দেওয়া হয়, তাহলে সেই সিম্বলটার প্রভাব কিন্তু 21 দিন 1 মাস তার শরীরের মধ্যে থাকে, 28 দিন মিনিমাম তার প্রভাবটা থাকে। বাহ, এত সহজ। কিন্তু সেই সিদ্ধিকরণটা করতে হবে, তোমাকে আগে সিদ্ধিকরণ তো করতে হবে। সিদ্ধিকরণ করার কিছু নিয়ম পদ্ধতি থাকে, 41 দিন সাধনা করতে হয় সেই সিদ্ধিকরণগুলি করতে। লামাফেরা যেমন সহজ বলছি, কিন্তু এই সিদ্ধিকরণটা একটু কঠিন, সিদ্ধিকরণটাকে করতেই হবে। ওকে, থ্যাংক ইউ শ্রীদীপ, থ্যাংক ইউ সো মাচ আজকে এই পডকাস্টটা এত সুন্দর করে দেওয়ার জন্য। তোমার কি কোনো কথা যদি বাকি থেকে থাকে তুমি দর্শকদের সামনে রাখো? আমি একটাই কথা সবাইকে আগেও বলেছি, আগের বারে এসেও এখনো বলছি, সবাই সবার ধর্মের দিকে ঠিক থাকুন। হ্যাঁ, সবাই সবার নিজের নিজের যে কাজ সেগুলোকে সঠিকভাবে করবেন। আগামী দিনগুলিতে ভগবানের নাম নিয়ে চলুন। হ্যাঁ, আমার গুরু ঠাকুর নিগমানন্দ সরস্বতী দেবের বাণী অনুযায়ী আমি আমার জীবন যাপন করার চেষ্টা করে থাকি, আগামীতেও তাই করব। আপনাদের উদ্দেশ্যে একটাই কথা বলবো যে আমার ঠাকুর নিগমানন্দ সরস্বতী দেব বারবার বলতেন, মনের মধ্যে ভগবানের স্থান দাও, স্বার্থপর শয়তানকে ত্যাগ করো। এই কাজেই কোনোভাবে নিজের শরীরের মধ্যে স্বার্থপর শয়তানকে বাসা বাঁধতে দেবেন না, ভগবানের নাম জপ করুন। এমনি আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। সবকিছু তো আমাদের কার্মিক প্রভাবে হয় না, কর্মের প্রভাবে হয়। পূর্বজন্মে কোনো কর্ম, যেমন অনেকে পিএলআর করে যারা, আমিও শিখছি, আমি কেন কমপ্লিট করি, যেদিন কমপ্লিট করবো বলবো। একদম। অনেকে পিএলআর করে যারা, তারা জানে পূর্বজন্মে কিছু ভুল ছিল, সেইগুলোর কারণে আমাদের কার্মিক দোষে হয়। তার ভগবানের নাম করুন, কাজেই সব ঠিক হয়ে যাবে। ভোগ করতে এসছেন, আবার মানে অপরাধ করে জেলে গেছেন, জেলে গিয়েও অপরাধ করছেন, কাজে আরো কত অপরাধী আপনি। এখানে এসছেন ভোগ করছেন, আপনি ভাবছেন আমি নিজের সুখে নেই, আমি কাউকে সুখে থাকতে দেবো না, মানে নিজে ভোগ করছি আর অন্যকেও ভোগ করাই। এটা আরো আপনার নিজের প্রারব্ধ বাড়ছে, নিজের কর্মফল বাড়ছে। তাই নিজের কর্মফলের জায়গায় নিজেরা মানে বৃদ্ধি করবেন না, নিজের কুকর্মের মানে কুকর্মফল নিজেরা বৃদ্ধি করবেন না। ভগবানের নাম জপ করুন, সাত্ত্বিক পথে থাকুন, ভগবানের নাম করুন, সব ঠিক হয়ে যাবে। জয় গুরু, জয়। থ্যাংক ইউ শ্রীদীপ। আর আমি বেশি দীর্ঘায়িত করবো না, নাম্বার দেওয়া আছে, আপনারা কন্ট্যাক্ট করুন, খুবই কম খরচেও কাজ করে, আমি অফ দ্য ক্যামেরা আমি শুনেছি। আপনারা কন্ট্যাক্ট করলে আপনারা আরও বেশি ভালোভাবে জানতে পারবেন। আর আমি আপনাদের হোস্ট কৌশিক সেন, আজকে আমাদের গেস্ট আবারও দীপ মানে শ্রীদীপ, আর ক্যামেরার পিছনে অ্যাজ ইউজুয়াল কিংসুক সেন। নমস্কার। নমস্কার।